হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল, অর্থাৎ সাজ্জাদ ভাইয়ের সাথে কোষ ও কোষের গঠন পর্ব 4 এই ক্লাসিতে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে এতদিনের মধ্যে সবগুলো ক্লাস ইম্পর্টেন্ট হলেও আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কেন ইম্পর্টেন্ট ভাই? তার মানে কি আগের টপিকগুলো কম ইম্পর্টেন্ট ছিল? নাও, আগের টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আজকের ক্লাসে আজকে আমি তোমাদের যেই টপিকগুলো পড়াবো মূলত তোমাদের কলেজের যে পরীক্ষাগুলো হবে, লাইক ক্লাস টেস্ট কিংবা ফার্স্ট ইয়ারের পরীক্ষায়, আমি এতটুক নিশ্চিত করে বলতে পারি যে তোমরা এই দুইটা টপিক থেকে প্রশ্ন পাবাই। সেই দুইটা টপিকের নাম কি? একটা নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মানে প্লাস্টিড যেটাকে বলি। সো কেন এটা আমাদের প্রয়োজন, তোমরা কলেজে উঠার পরপরই তখন বুঝতে পারবা যে কেন এই কথাটা আজকে জুলাই মাসের 3 তারিখ বা 2 তারিখে তোমাদের সাজ্জাদ ভাইয়া বলেছিল। 2 তারিখে কেন বলেছে সেটা তোমরা কলেজে উঠার পরই বুঝতে পারবা। অর্থাৎ তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করি ক্লাস শুরু করতে করতে, কারণ আরো কিছু স্টুডেন্ট এখনই যুক্ত হবে, তাই তারা যুক্ত হওয়ার মানে আরো কিছু স্টুডেন্ট যুক্ত হতে হতে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেই। যেহেতু তোমরা নতুন নতুন কলেজে খুব শীঘ্রই ভর্তি হবে, তোমাদের ঈদের মধ্যে, ঈদের পরবর্তী সময়গুলোতে তোমাদের ডিসিশন হয়ে যাবে যে তুমি আমাদের কোন কোন ক্লাসে, মানে কোন কোন কলেজে তোমরা ভর্তি হয়ে গিয়েছো। যেমন তোমরা অনেকে আমার কাছে ইনস্ট্রাকশন চেয়েছো, তাই এই ইনস্ট্রাকশনের জন্য তোমাদেরকে একটু টাইম নিচ্ছি। যেমন প্রত্যেক ক্লাসে কিন্তু আমি তোমাদের কিছু জ্ঞানমূলক কথা বলি, যেগুলো তোমাদের ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগবে। আচ্ছা, তোমরা সবাই আমার জানো যে আমি হচ্ছে ডক্টর সাজ্জাদ হোসেন। আমার সাথে তোমাদের ফার্স্ট ক্লাসে পরিচয় হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরিচয়টা তোমাদেরকে দেইনি, হয়তো বা দিয়ে থাকলে আমার মনে নেই, তাও আমি দিচ্ছি আবার। যে আমি কিন্তু যখন তোমাদের মতো ইন্টার স্টুডেন্ট ছিলাম, তখন আমার কলেজ ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। সো তোমাদের এখানে অনেকেই আছো যারা আমাদের এই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে চাও। তারা আমাকে অনেকেই মেসেজ দিয়েছো যে ভাইয়া আমার নাম্বার এত, আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে চাচ্ছি, তা আমি কি এখানে সুযোগ পাবো কিনা। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে মূলত এখানে ওই নটরডেম বা সেন্ট জোসেফের মতো পরীক্ষা হয় না। তুমি এসএসসি পরীক্ষায় যে নাম্বারটি পেয়েছো বা পেয়েছো যে নাম্বারটা, সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমার এখানে সিলেকশনটা হবে। সেকেন্ড বিষয় হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একটি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, বিশেষ করে আর্মি নিয়ন্ত্রিত একটি কলেজ, সো যারা এখানে, যাদের বাবা মা ডিফেন্সে আছে, তারা মোটামুটি অন্যদের থেকে কিছুটা হলো একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে। এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে কি বোঝানো? ধরো প্রত্যেক কলেজের একটা শেষ লিমিট নাম্বার আছে, ধরো 1200 বা 1180 পর্যন্ত তারা নিবে, এরকম একটা ইনস্ট্রাকশন তারা মূলত তোমাদেরকে দিয়ে দেয় যে এই পর্যন্ত নাম্বার হলে হয়তো এই কলেজে অ্যাপ্লাই করবেন বা এই কলেজে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ধরো যারা সিভিল আছো, মানে যাদের বাবা অথবা মা কেউই সশস্ত্র বাহিনী, আর্মিতে বা অন্য কোনো ফোর্সে নেই, তাদের ক্ষেত্রে তোমাকে ওই নাম্বার রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। বিশেষ করে ওই নাম্বার থেকে আরো অনেক বেশি নাম্বার পেলে বেটার, তাহলে তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে পারবা। আর যারা তোমরা এখানে আছো, ধরো আর্মিতে আছে তোমার বাবা বা মা, থাকতেই পারে মাও অনেক সময়, মানে মেয়েরাও আর্মিতে জব করে, তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই যেই নাম্বারটা দেওয়া থাকে ওর থেকে ওই নাম্বারের মানে প্রায় কাছাকাছি নাম্বার পেলেও তাকে নিয়ে নেওয়া হয়, কারণ এখানে আলাদা একটা কোটা থাকে। যদিও আর এখন বর্তমানে কম্পিটিশনের যুগ, অনেক বেশি কম্পিটিশন বেড়ে গিয়েছে। সো এইরকম কিন্তু প্রত্যেকটা কলেজেই হয়, কিন্তু যেগুলো আবার একেবারে সিভিল কলেজ, যেগুলো কোনো সশস্ত্র বাহিনীর আন্ডারে না, সেক্ষেত্রে এগুলো খুব কমই হয়। তো এরকম কোটা থাকবেই, এটা মেনে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যখন তোমরা কলেজে ভর্তি হবা, তোমাদের দেখবা যে সর্বপ্রথমে এই অধ্যায় দিয়ে শুরু করবে, ঠিক আছে? কোষ ও কোষের গঠন এই অধ্যায় দিয়েই তোমাদের ক্লাসটা শুরু করবে। সো যেহেতু এই ক্লাসটা দিয়েই শুরু করবে, তো সর্বপ্রথম যখন তোমরা ক্লাস টেস্ট পরীক্ষা দিবা, তোমরা দেখবা যে যেহেতু তোমাদের জুলাইয়ের 30 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো দেখা গেছে মানে ধরে নাও অগাস্ট থেকেই ক্লাস শুরু হচ্ছে, অগাস্ট মাস পুরোটা যাওয়ার পরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তোমাদের বিভিন্ন কলেজে ক্লাস টেস্ট, শ্রেণী পরীক্ষা যেটাকে বলি, এই পরীক্ষাটি হবে। তখন দেখবা যে তোমাদের অলরেডি সম্ভবত পর্ব 2-এ ফ্লুইড মোজাইক মডেল এবং কোষ প্রাচীরের গঠন পড়ানো হয়েছিল। ওই দুটা থেকে দেখবা ক্লাস টেস্টে খুব বেশি প্রশ্ন আসছে। অথবা আমরা আমাদের যে আজকের পর্ব, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এইখান থেকে বেশি প্রশ্ন আসছে। তবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে সবচেয়ে বেশি ফোকাস করে রাখে যেটার জন্য, সেটা হচ্ছে টার্ম পরীক্ষার জন্য। তোমাদের এক্সাম হবে ফার্স্ট ইয়ারে দুইটা, একটাকে হাফ ইয়ারলি বলা হয়, একটাকে হচ্ছে বার্ষিক বা অ্যানুয়াল পরীক্ষা বলা হয়, যেটা
এই দুটো পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবা, অর্থাৎ যেখানে আমরা তোমাদেরকে সেকেন্ড ইয়ার পড়বো। তো এই বড় বড় টার্ম এক্সামগুলোতে কিংবা প্রি টেস্ট টেস্টে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট। সো আমি আজকের অধ্যায় শুরু করার আগে তোমাদেরকে একটা পরিচিতি দিলাম যে আজকে 4 পর্ব নাম্বারটা ক্লাসটা কত বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, চলো আমরা এবার ক্লাসটা শুরু করতে পারি। সো ম্যাজিক দেখানো শুরু হোক সাজ্জাদ ভাইয়ের ক্লাসে, নাকি? অলরেডি আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা অনেকেই আছো, তোমরা অনেকেই আমি দেখেছি যে আমাদের HEC 26 এর গ্রুপে, বন্দি পাঠশালার গ্রুপে খুব সুন্দর সুন্দর নোট করেছো এবং প্রত্যেকে সুন্দর নোটের সাথে খুব সুন্দর রিভিউ দিয়েছো, এবং সেই রিভিউ নোটগুলো যতগুলো এসেছে প্রত্যেকটাই চেষ্টা করেছি এবং দেখেছি আমি, হয়তো বা কারোটাতে রিয়েক্ট করেছি, কারোর পোস্টে কমেন্ট করেছি, বাট যদি কখনো মিস হয়ে যায় তার মানে এই না যে ভাবো যে ভাইয়া মনে হয় দেখেনি, এরকম কিছু না। প্রত্যেকের নোট বা পোস্ট এবং রিভিউ আমি দেখেছি। সো আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত সুন্দর করে তোমরা এত সুন্দর করে রিভিউ লিখতে পারো, এত সুন্দর তোমাদের হাতের লেখা। আমার হাতের লেখা কিন্তু তোমাদের মতো এরকম এত সুন্দর ছিল না। তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি বুস্ট আপ করে। তোমরা যেমন আমাদের দ্বারা বুস্ট আপ হও, আমরাও কিন্তু তোমাদের দ্বারা বুস্ট আপ হই, আর আমাদের বুস্ট আপ হওয়ার একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমরা সবার ফার্স্টে মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো। তোমরা অলরেডি জানো যে কোষ অঙ্গাণু হিসাবে কোষের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং এইটাকে আমি একটা বলা যেতে পারে একটি লাইন দ্বারা এটাকে আমি ডিফাইন করব। ডিফাইন মানে হচ্ছে এটাকে আমি বর্ণনা করব। আমরা সবাই জানি প্রত্যেকটার কিন্তু বেশ কিছু নিকনেম আছে। যেমন তোমরা দেখবা যে তোমরা পর্ব 3-এর ক্লাসের সময় তোমাদের রাইবোজোমকে বলা হয়েছে প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডিকে বলা হয়েছে কোষের ট্রাফিক পুলিশ, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তারপরে হচ্ছে তোমার লাইসোজোমকে বলছে অটোফ্যাগি, স্বগ্রাসী। এরকম প্রত্যেকের কিছু নিকনেম আছে। নিকনেম মানে তাকে অন্য একটা নামে ডাকা হয়। ঠিক মাইটোকন্ড্রিয়াকেও কিন্তু আরেকটা নামে ডাকা হয়, যেই নামটার নাম হচ্ছে, অর্থাৎ যেই নামে ডাকা হবে তার নাম কি? তার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, তার নাম হচ্ছে পাওয়ার হাউস, তাই না? যেটাকে ইংলিশে বলা হচ্ছে পাওয়ার হাউস, বা বাংলায় এটাকে আমরা বলে থাকি শক্তিঘর। তার মানে হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষ অঙ্গাণু যা পুরা কোষের শক্তি নির্ধারণ করে থাকে, অর্থাৎ পুরা কোষের শক্তি সাপ্লাই করে থাকে, শক্তি দিয়ে থাকে। এই মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয়? এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া মূলত সর্বপ্রধান এবং সর্বপ্রথম কাজ হচ্ছে এটিপি তৈরি করা। কি তৈরি করা? এটিপি তৈরি করা। তোমরা সবাই এটিপির নাম শুনেছো। এই এটিপির কিন্তু স্পেশাল কিছু নাম আছে, যেমন এটিপিকে আমরা বলে থাকি, এটিপির নামকে যদি বলো তাহলে এর নাম হচ্ছে জৈব মুদ্রা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে জৈব মুদ্রা। এটিপির স্পেশাল নাম কি? জৈব মুদ্রা বা এনার্জি কয়েন, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি এনার্জি কয়েন। ওকে, ফাইন। তো তোমাদের যেহেতু এটা প্রথম দিকের অংশ, তো এখন প্রশ্ন তোমাদের মনের মধ্যে একটা থাকতেই পারে, বা এইটাকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলে, সেটা আমরা জানি। কেন শক্তিঘর বলে? কারণ এটিপি তৈরি করে, সেটাও আমরা জানি। হয়তোবা এটিপির আরেকটা নাম হচ্ছে জৈব মুদ্রা বা এনার্জি কয়েন, সেটা না জানলেও আপনার মাধ্যমে জানতে পারলাম। কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়। প্রশ্নটা হচ্ছে, এই যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলে এটিপি তৈরি করার কারণে, এই এটিপি তৈরি হয় কিভাবে? এখন এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, মূলত তুমি যদি প্রাণী বা উদ্ভিদ কোষের কথা বলো, সাপোজ, মানে প্রাণী কোষ হোক, উদ্ভিদ কোষ হোক, মূলত এদের একটা বিক্রিয়া হয়। কোন বিক্রিয়াটা? তোমরা দেখলে অনেকেই চিনবা, অনেকের মাথার মধ্যে আছে, এটা তোমাদের 9-10-এও তোমরা এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি পড়েছো। এই যে রাসায়নিক উপাদান C6H12O6, যেটাকে আমরা বলে থাকি গ্লুকোজ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গ্লুকোজ। আমরা কিংবা উদ্ভিদ, দুইজনের ক্ষেত্রেই সেম, তাই দুইজনের ক্ষেত্রেই বলছি, আমরা কিংবা উদ্ভিদ প্রত্যেকেই বাতাস থেকে কিন্তু অক্সিজেন গ্রহণ করি। যদিও এটা আমাদের কিন্তু একটু অবাক করা বিষয়, যে ভাই মানুষ অক্সিজেন গ্রহণ করে, ওকে ফাইন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা একটু অড শুনাইলো না? আমরা সারা জীবন পড়ে এসেছি যে উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে
সালোক সংশ্লেষণ অর্থাৎ গ্লুকোজ তৈরির প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বাতাসে ত্যাগ করে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে? জি করে। কেন করে? এই যে গ্লুকোজ জাতীয় খাদ্য উপাদান, এইটা মূলত অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে আমাদের এটিপি অর্থাৎ শক্তি উৎপন্ন করে, সেই সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং সেই সাথে পানি উৎপন্ন করে। ঠিক আছে, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া। তোমরা অনেকেই এই বিক্রিয়ার সাথে হয়তোবা পরিচিত, বাট যদি পরিচিত না হও আজকে হয়তোবা একটু হলেও পরিচিত হলা। এইটার ডিটেলসে আমরা যাব না, আমরা যাব মাইটোকন্ড্রিয়া ডিটেলসে। বাট কেন শক্তিঘর বলা হয় সেটা নিয়ে ব্যাখ্যা করছি, কারণ এগুলো তোমার আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খ অর্থাৎ বি মানে 2 নাম্বারের জন্য চলে আসে। তখন তো তোমাকে একটু হলেও ব্যাখ্যা করতে হবে, তাই না? তুমি খালি বললে তো হবে না। তো এই যে গ্লুকোজ জাতীয় খাদ্য, এই যে অক্সিজেন, এই অক্সিজেনের সাহায্যে আমরা যেটা করলাম, যে বিক্রিয়া করলাম, এটাকে বললাম জারিত করা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জারিত করা। ঠিক আছে, এটাকে বলা হয় জারিত করা। জারিত করা, বিজারিত করা, এরকম অনেক ওয়ার্ড তোমরা বায়োলজিতে পাবা, বাট এগুলোর ডিটেলস তোমাদেরকে কেমিস্ট্রিতে বোঝানো হবে যে জারণ বিজারণ কি। তো আমরা ওইগুলোতে যাব না, যদি যাই তাহলে ক্লাসটা অনেক লেন্দি হবে। আমাদের যতটুক প্রয়োজন, যতটুক শিখতে পারলে বায়োলজিতে আমরা সবার থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবো, সেই পড়াটাই আমরা পড়বো। ঠিক আছে, তো এই বিক্রিয়া হচ্ছে শ্বসন বিক্রিয়া। আর এই শ্বসন বিক্রিয়ায় মূলত আমাদের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম এই দুইটা জায়গায় ঘটে। মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম এই দুইটা জায়গায় ঘটে থাকে। তো এই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে তোমার এটিপি তৈরি করতেছে, যে এই এটিপিটা তৈরি করছে, এই এটিপিটা এই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে যেহেতু তৈরি হয়, আর শ্বসন বিক্রিয়াটা দুটি জায়গায় হবে, এক মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রায় বলা যেতে পারে 80% ভূমিকা পালন করে শ্বসন বিক্রিয়ার ক্ষেত্রে। বাকি 20% বা 30% যদি বলো তাহলে হচ্ছে সাইটোপ্লাজম ভূমিকা পালন করে থাকে। যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শ্বসন বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা মাইটোকন্ড্রিয়ার, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। এই নিকনেমগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো যে কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কমেন্টে জানাও যে জি ভাইয়া বুঝতে পেরেছি। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, সেটা আমরা সবাই জানি। কেন বলা হয়? কারণ এই যে গ্লুকোজ জাতীয় খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত করে এটিপি আর কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা এটা কিন্তু মানুষের দেহ হবে, উদ্ভিদের দেহ হবে। উদ্ভিদ রাতের বেলা, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে 11টা-12টার দিকে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বাতাসে অক্সিজেন ত্যাগ করা, কিন্তু তার নিজ প্রয়োজনে, কারণ তারও তো এটিপি দরকার, তার কোষেরও তো এটিপি দরকার। সেই এটিপি তৈরি করতে গেলে রাত্রের দিকে অক্সিজেন মূলত সে গ্রহণ করে এবং এই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করে। এটিপি যেহেতু আমাদের শক্তির প্রধান উৎস, তাই আর এই শ্বসন বিক্রিয়া ঘটাতে গেলে দুইটা জিনিস মূলত কোষে ভূমিকা পালন করে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে সাইটোপ্লাজম, যেটা সম্পর্কে তোমরা জানছো সাইটোপ্লাজম কি। তো সাইটোপ্লাজম এখানে শ্বসনের মোটামুটি 20 থেকে 30% ভূমিকা পালন করবে, বাকি 70 থেকে 80% ভূমিকায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মানে শ্বসনের 70 থেকে 80% বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে। যেহেতু এই জন্য মেইন ভূমিকাটা মাইটোকন্ড্রিয়া করে, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলে। তো এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি, এটা একটা হরর ঘটনার মতো। একবার এক শিক্ষক আমাদের ক্লাসে বলছিল যে এক ব্যক্তি, তো একটা পাগল টাইপের, এলাকায় অনেক সময় পাগল থাকে না, দেখবে গ্রামের বাড়িতে গেলে অনেক সময় পাগল টাগল থাকে, রাস্তাঘাটও থাকে, দেখা গেছে তাদের নিজেদের বাড়ি ঘর নাই। তো গ্রামের বাড়িতে বিশাল বড় একটা বট গাছ ছিল। সেই বট গাছে সবাই গ্রামের মানুষ ওইখানে যেতে ভয় পেত, কারণ বট গাছ অনেক বড় হয় আর রাতের বেলা বট গাছ আরো বেশি ভয়ানক লাগে। তাছাড়া বট গাছ নিয়ে অনেক বেশি মিথ থাকে। কি ধরনের মিথ থাকে? যে বট গাছে জিন থাকে, ভূত থাকে, ওখানে যাওয়া যাবে না। তো এই মিথ বা এই ধরনের কথাগুলো পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছিল। দেখা গেছে ওই বট গাছের নিচে যখন রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে কেউ তখন রাতের বেলা যাওয়া আসা করতো না। কেন যাওয়া আসা করতো না? কারণ যারাই যাওয়া আসা করতো তারাই ওখানে যাওয়ার পরপরই একটু অস্বস্তি বোধ করতো, সেটা মনের কারণে হোক। এবং অনেকে বলতো যে ওই গাছের নিচ দিয়ে যখন যাওয়া আসা করা হয়, অর্থাৎ ওই বট গাছের নিচ দিয়ে রাত্রেবেলা, তখন অনেকের বলে দম আটকে আসে, মনে হয় যে কেউ মনে হয় তাদের গলা মনে করো হচ্ছে কি চেপে ধরছে। ঠিক আছে, সো এই ঘটনার কারণে সবাই ভয় পেত। একদিন ওই এলাকার একজন পাগল, সে কি করছে, বট গাছের নিচে ঘুমিয়েছে। সে তো আর বুঝে না কিছু। হঠাৎ করে সকালে সবাই যায় দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে।
যে বাবা তাই কাজ, সবাই চিন্তা করছে যারে, তার মানে এইখানে মনে হয় সত্যি জিনভূত আছে, এই পাগলের উপর ভর করছে, একে অজ্ঞান করে ফেলছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে আসলে পাগল ওই বটগাছের জিনভূতের কারণে অজ্ঞান হয়নি। ঘটনা হচ্ছে বটগাছের পাতা বড়, বটগাছের পাতার সংখ্যা বেশি, বটগাছের আকার বেশি বড়। তোমাদেরকে একটু আগে কি বললাম, রাতের বেলায় শ্বসন হয়, মানে শ্বসন বলতে উদ্ভিদের শ্বসন হয়, রাতের বেলা অক্সিজেন গ্রহণ করে। তো এরকম হয় অনেক বেশি বড় বড় গাছ বায়ুমণ্ডল থেকে যখন অক্সিজেন গ্রহণ করে তখন তার আশেপাশে অক্সিজেনের ঘনত্ব বা চাপটা অনেক বেশি কম থাকে, যার কারণে ওই জায়গায় একটু অস্বস্তি বোধ হয়, একটু দম নিতে কষ্ট হয়। তাই উদ্ভিদের শ্বসনের কারণে আসলে ওই জায়গায় সে কি হয়েছিল, তার ওই যে এখানে শুয়েছিল সে ঠিকমতো অক্সিজেন নিতে পারেনি। আর যখন তোমার মাথায়, মনে রাখবা, তোমার মস্তিষ্কের প্রধান দুটি অংশ গ্রহণ করে থাকে, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে অক্সিজেন। যদি অক্সিজেন ঠিকভাবে না পৌঁছায় তখন তুমি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবা। আসো এবার আসো আবিষ্কার এবং নামকরণ। ঠিক আছে, তোমরা এই গল্পটা তোমাদের বন্ধুদেরকে জানাবে যে চল তোরা একটা ভূতের গল্প শুনে। আসলে এটা কোনো ভূতেরই গল্প না, তাই না? ওকে, এবার আসো আবিষ্কার। আবিষ্কারের ক্ষেত্রে সর্বপ্রথম এখানে অনেকগুলো বিজ্ঞানীর ভূমিকা আছে, যার মধ্যে প্রথম বিজ্ঞানীর নাম লিখবো হচ্ছে কলিকার। বিজ্ঞানীর নাম কি লিখবো? কলিকার। ঠিক আছে, প্রথম বিজ্ঞানীর নাম কি? প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে কলিকার। এই যে কলিকার, মূলত এ কি করছে, এ সর্বপ্রথম এই মানে মাইটোকন্ড্রিয়াটা পর্যবেক্ষণ করে। কোথায় পর্যবেক্ষণ করে? সেটা হচ্ছে পতঙ্গের পেশিতে। কোথায় পর্যবেক্ষণ করবে? পতঙ্গের পেশিতে। ঠিক আছে, পতঙ্গের পেশিতে পর্যবেক্ষণ করেন সর্বপ্রথম। পেশিতে পর্যবেক্ষণ, মনে রেখো সাল আমাদের খুব ইম্পর্টেন্ট না, বিজ্ঞানীর নামও যে খুব বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু না, কিন্তু মাঝে মধ্যে আমাদের এই জিনিসটা এসে যেতে পারে, তাই বিজ্ঞানীর নামগুলো পড়বো। তাহলে পতঙ্গের পেশিতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন এবং এর নামকরণ করেন, অর্থাৎ এই কলিকার এই মাইটোকন্ড্রিয়ার নাম দেন হচ্ছে সার্কোসোম। এর নাম কি দেন? এর নাম হচ্ছে সার্কোসোম। ঠিক আছে, এই বিজ্ঞানী এর নাম দেয় হচ্ছে সার্কোসোম। ওকে ফাইন। তো বিজ্ঞানী কলিকার একটা জিনিস পতঙ্গের পেশিতে দেখতে পায় এবং তার নাম দেয় সার্কোসোম, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবার আসো ওয়াল্টার ফ্লেমিং নামে যে বিজ্ঞানী আছেন, তিনি সর্বপ্রথম সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এর নাম দেন ফিলা। তাহলে দ্বিতীয় বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং, সে সর্বপ্রথম সুতা আকৃতির, কি আকৃতির? সুতা আকৃতির। ওয়াল্টার ফ্লেমিং সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া, কি আকৃতির মাইটোকন্ড্রিয়া? সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। ঠিক আছে, সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা, বায়োলজিতে সর্বপ্রথম যে কোনো কিছু সুতার মতো দেখলে সেগুলোকে আমরা বলে থাকি ফিলামেন্ট। বায়োলজিতে কোষে বলো বা যে কোনো জায়গায় কোনো প্রাণীর মধ্যে সুতা সদৃশ কোনো অংশ যদি দেখা যায় সেটাকে আমরা বলি ফিলামেন্ট। যেহেতু ওয়াল্টার ফ্লেমিং তিনি সুতা আকৃতি মাইটোকন্ড্রিয়া দেখেছিলেন, তাই এর নাম দিয়েছিল, এর নাম প্রথমে কি করেছিল? ফিলা। ফিলামেন্ট থেকে এর নাম দিয়েছিল কি? ফিলা। তাহলে আমরা 2 নাম্বার বিজ্ঞানী পেলাম। কিন্তু এই যে আমরা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া বলি, ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়া মূলত কে আবিষ্কার করে? এই যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া বলি, তাহলে এই মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম কে আবিষ্কার করে বা এই নামটাকরণ করে কে? মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম কলিকারই দেখেছিল, ওয়াল্টার ফ্লেমিংও দেখেছিল। এরপরে 3 নাম্বার আরেকজন বিজ্ঞানী আসে, যার নাম হচ্ছে অল্টম্যান। 3 নাম্বার বিজ্ঞানীর নাম কি? তার নাম হচ্ছে অল্টম্যান। তিনি মাইটোকন্ড্রিয়ার নাম সর্বপ্রথম, মাইটোকন্ড্রিয়া না রেখে আমরা যে মাইটোকন্ড্রিয়া এখন বলি তার নাম তিনি নামকরণ রাখেন, অর্থাৎ সর্বপ্রথম নামকরণ রাখেন মাইটোকন্ড্রিয়া না, অন্য নামকরণ রাখেন, যার নাম হচ্ছে বায়োপ্লাস্ট দেয়। কি নাম দেয়? বায়োপ্লাস্ট। ঠিক আছে, এর নামকরণ করেন বায়োপ্লাস্ট। তো বায়োপ্লাস্ট হিসাবে নামকরণ করেন। এবং সর্বশেষ, অর্থাৎ আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া আমরা বলছি, এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন হচ্ছে কার্ল বেন্ডা। অর্থাৎ আমাদের এই মাইটোকন্ড্রিয়ার সঠিক নামকরণ করেন হচ্ছে কার্ল বেন্ডা। তার মানে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম তা মূলত কোথায় আসবে বলতো? সেটা হচ্ছে কোথায় আসবে? সেটা এমসিকিউতে আসবে। তার মানে শেষ পর্যন্ত আমরা এখানে 4 জন বিজ্ঞানী পেলাম, সেই 4 জন বিজ্ঞানীর 4টা পরিচিতি তোমাদেরকে দেখালাম, কে কি আবিষ্কার করছে, কিভাবে মূলত আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে আসছে।
তাহলে আবিষ্কার ও নামকরণের দিক থেকে সর্বপ্রথম পতঙ্গের পেশি যদি প্রশ্নে উল্লেখ করা থাকে আমাদের, তাহলে এই স্লাইডটা মূলত স্পেশালি কিসের জন্য লাগবে? এমসিকিউ এর জন্য। তাহলে যদি সর্বপ্রথম বলা হয় পতঙ্গের পেশিতে পর্যবেক্ষণ করে বা সার্কোসোম নামকরণ করে কে মাইটোকন্ড্রিয়ার, তখন উত্তর আমরা কি দিব? তখন আমরা উত্তর দিব হচ্ছে কলিকার। দ্বিতীয়বার প্রশ্ন যদি করে যে ঠিক আছে যে সুতার মতো মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায় বা ফিলা নামকরণ করে কে, তার তখন আমরা উত্তর দিব ওয়াল্টার ফ্লেমিং। তারপরে যদি বলে বায়োপ্লাস্ট নামকরণ করে কে, তখন অ্যান্সার দিব অল্টম্যান। এবং সর্বশেষ কার্ল বেন্ডা, তিনি মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এখানে মাত্র 4টি বিজ্ঞানীর নাম আছে। আমার মনে হয় আমার স্টুডেন্টগুলো অর্থাৎ তোমরা এই জিনিসগুলো খুব বেশি পেইনফুল কিছু না। হিন্দি গান, বাংলা গান 10 চরণ 12 চরণ মুখস্থ করতে পারলে 4 জন বিজ্ঞানীর নাম এবং তারা কি করেছে এটা মনে রাখাটা খুব বেশি কঠিন আমার কাছে মনে হয় না। যদিও হ্যাঁ, এখানে বলতে পারো যে ভাইয়া আপনার কি খালি শুধু মাইটোকন্ড্রিয়াই পড়বো, আমাদেরকে আর পড়া নাই তো? অন্যান্য পড়াও তো অনেক বিজ্ঞানীর নাম আছে, সেগুলো পড়তে হবে না? সবই পড়তে হবে। কিন্তু আস্তে আস্তে, এই যে তোমরা যারা শুরু করেছো অনেক আগে, ক্লাস শেষ জুলাই মাসে, কিন্তু এখন শুরু করেছো কেন? অ্যাডভান্স পড়াশোনার জন্য। তাহলে এই জন্যই তোমরা অ্যাডভান্স, ঠিক আছে? এখন পড়াশোনার চাপ কম, এইটা মনে রাখবা। ওকে, আমরা আশা করি ওখানে বিজ্ঞানীর নাম নিয়ে তো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো উৎপত্তির দিক থেকে। মনে রাখবে এগুলো, এই স্লাইডটাও তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে। প্রত্যেকটা জিনিসের এরকম করে 1 নাম্বার এমসিকিউ হিসাবে আসবে। যেমন প্রত্যেকটা তোমরা অলরেডি হয়তোবা 3 নাম্বার ক্লাসে, তোমাদের আবরার ভাই ক্লাসে দেখেছিলা যে গোলগি বডি বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, লাইসোজোম কোনো না কোনো জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, তাহলে মাইটোকন্ড্রিয়াও তো অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে উৎপত্তি হবে। বাট মজার বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হয় বিভাজনের মাধ্যমে। এটা আবার কি ভাইয়া? কিসের বিভাজন? বিভাজনের মাধ্যমে, ঠিক আছে? বিভাজনের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে কিসের বিভাজন? মানে অন্য কোনো কোষ অঙ্গাণু, লাইক রাইবোজোম বিভাজিত মাইটোকন্ড্রিয়া করে, প্লাস্টিড বিভাজিত মাইটোকন্ড্রিয়া করে, তা অথবা গোলগি বডি বিভাজিত মাইটোকন্ড্রিয়া করে না। এই বিভাজনের মাধ্যমে বোঝানো হয়েছে ধরো একটি কোষে যদি একটি মাত্র মাইটোকন্ড্রিয়া থাকে, তা বিভাজিত হয়ে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া তৈরি করে। আমরা যেমন কোষ বিভাজনের নাম শুনেছি, কোষ বিভাজন সম্পর্কে আমরা পড়েছি, ঠিক কোষ বিভাজন যেমন একটি কোষ বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে, ঠিক মাইটোকন্ড্রিয়াও একটি মাইটোকন্ড্রিয়া থেকে আস্তে আস্তে তারা বিভাজিত হয়ে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া তৈরি করে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজেই তার উৎপত্তির প্রধান কারণ। যদি তাহলে বলে যে মাইটোকন্ড্রিয়া কোথা থেকে উৎপত্তি হয়, তাহলে বলবো যে মাইটোকন্ড্রিয়া নিজের থেকেই উৎপত্তি হয়, অর্থাৎ নিজের বিভাজনের মাধ্যমে নতুন নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করে থাকে। ওকে, ফাইন। এবার আসো সংখ্যার দিক থেকে দেখি কোথায় থাকে। মূলত যদি সোজা বাংলা ভাষায় বলো, যে সোজা বাংলা ভাষায় প্রত্যেক কোষে একটি করে মাইটোকন্ড্রিয়া থাকতেই হবে। মূলত যদি কোনো উন্নত কোষে, নট অনুন্নত, আমি কোন কোষের কথা বলছি? উন্নত কোষে। যদি কোনো উন্নত কোষে একটাও মাইটোকন্ড্রিয়া না থাকে, তাহলে তারা ওই কোষটা নিজেই মারা যাবে। তাহলে মিনিমাম একটা থাকলেও তো থাকবে। কিন্তু দেখা গেছে, বিজ্ঞানীরা দেখেছে যে উদ্ভিদের কোষে সাধারণত, মানে গড়ের কথা যদি বলো, উদ্ভিদের কোষের ক্ষেত্রে গড়ের দিক থেকে মূলত 300 থেকে 400টি থাকে একটি কোষের মধ্যে। কতগুলো থাকে? 300 থেকে 400টি। সেকেন্ড বিষয়, তখন বিজ্ঞানীরা মানুষের কোষ নিয়ে মানে মানুষের বলতে প্রাণীর কোষ নিয়ে পর্যবেক্ষণ করা শুরু করলো। প্রাণী কোষ নিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পেল প্রাণীদের মধ্যে যে যকৃৎ কোষ আছে না, যকৃৎ কোষ, যকৃতের আরেকটা নাম হচ্ছে লিভার। মনে রাখবা এখানে বাংলায় আছে যকৃৎ কোষ। যদি তোমরা এর ইংলিশের নাম জানতে চাও, মানে যকৃৎ হচ্ছে লিভার বলা হয়, কোষ মানে তো কোষই। এটার আরেকটা সুন্দর ইংলিশ নাম আছে, এটার নামটাও মনে রাখবা, যার নাম হচ্ছে হ্যাপাটোসাইট। কারণ দেখো এই যে হ্যাপাটোসাইট, এই শব্দের পরিচিতি যদি সত্যিকারে বলি তাহলে তোমরা অনেক পরে জানতে পারো। মানে এই শব্দটা কিন্তু এমন না যে আমি আবিষ্কার করেছি, এবং এমন না যে তোমাদের বইয়ের মধ্যে নাই, আমি ডাক্তারি পড়ি দেখে বলে ডাক্তারি ওয়ার্ড ইউজ করছি, এরকম কিছু না। এই হ্যাপাটোসাইট শব্দটা তোমরা তোমাদের বইতেই পাবা, অর্থাৎ জুলজি বলো বা বোটানি বলো, দুইটা বইতেই পাবা। বাট এটা অনেক পরের অধ্যায়, যে দেখা গেছে অনেক পরে যে, কিন্তু দেখা গেছে তোমাদের এই যে যকৃৎ কোষের একটা সংখ্যা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, যে একটি যকৃৎ কোষে মূলত 1000টি মাইটোকন্ড্রিয়া থাকে। কতগুলো? 1000টি মাইটোকন্ড্রিয়া থাকে। তো এখন তুমি এটা পড়ে গেলা, তুমি তো ইন্টার স্টুডেন্ট, নর্মাল তুমি পড়ছো
যে 1000টি মাইটোকন্ড্রিয়া, যকৃৎ কোষে থাকে 1000টি মাইটোকন্ড্রিয়া। পরীক্ষার প্রশ্ন দেখলা যে হেপাটোসাইটে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে, তখন তো মনে মনে আমাকে বকা দিবা, কি রে ভাইয়া এত সংখ্যা পড়াইলো, হেপাটোসাইট তো পড়াইলো না। তো যকৃৎ কোষে একটা নাম হেপাটোসাইট, এটা কিভাবে আসলো শব্দটা? এই যে হ্যাপাটো, এই হ্যাপাটো মানেই হচ্ছে যকৃৎ, এই হ্যাপাটো মানে কি যকৃৎ। এই জন্য মনে রাখবা, যদি কোনো শব্দের আগে যদি হ্যাপা বা হ্যাপাটো শব্দটা পাও, তাহলে বুঝতে হবে ওই জিনিসটি যকৃৎ থেকে আসছে। ওই জিনিসটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে যকৃৎ থেকে আসছে। মনে করো আমার নাম হচ্ছে মোহাম্মদ হ্যাপাটো সাজ্জাদ, তার মানে আমি কোথা থেকে আসছি? যকৃৎ থেকে আসছি। মজা করলাম আর কি। তাহলে হ্যাপাটো মানে হচ্ছে যকৃৎ, আর এই যে সাইট, এই সাইট মানে হচ্ছে কোষ। এই সাইট মানে কি? কোষ। তো মূলত মানুষের একটি যকৃৎ কোষে মোটামুটি কতগুলো আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে? 1000টি মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে। এবং তুমি যদি জিজ্ঞেস করো বা বলো যে ভাইয়া মানুষের যকৃৎ কোষেই কি সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে? না, মানুষের যকৃৎ কোষ বাদে আরেকটা জায়গায় 3 নাম্বার, সেটার নাম জানো, যেটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী, সেটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে। অ্যামিবাতে মূলত 3000-এর উপর মানে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। তাহলে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? অ্যামিবায়। প্রাণী কোষের মধ্যে যকৃৎ কোষ, আর উদ্ভিদ কোষে মানে গড়ে যদি বলো নর্মালি 300 থেকে 400টি থাকে। আর সর্বনিম্ন যদি জিজ্ঞেস করো, যদি বলো যে ভাই অ্যামিবায় যেমন 3000টি পাওয়া যায়, সর্বনিম্ন মান হবে 1। কারণ যে কোনো উন্নত কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকা জরুরি। কেন জরুরি? এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ধরেন ভাইয়া উন্নত কোষগুলোতে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে সমস্যাটা কোথায়? কারণ মাইটোকন্ড্রিয়া তো শক্তিঘর বা পাওয়ার হাউস, এটিপি তৈরি করবে, তার মানে কি এটিপি তৈরি করতে পারবে না? তাতে প্রবলেম কোথায়? অন্য কোনো কোষ থেকে নিবে। মনে রাখবা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 10,000 টাকা আছে। আমি তোমাকে তেমন একটা চিনি না, তুমি আমাকে চিনো না, জাস্ট আমরা দুইজন একে পাশাপাশি জায়গায় থাকি। আর আমি তোমার কাছে যাই বললাম যে আচ্ছা আমি তো আপনার পাশের বিল্ডিং এ থাকি, হয়তো বা আমাকে চিনবেন না, আপনার কাছে তো শুনলাম 1 লাখ টাকা আছে, আপনি আমাকে 50,000 টাকা ধার দেন বা আমাকে 50,000 টাকা দিয়ে দেন, তুমি কি দিবা? দিবা না। ঠিক তেমনই এটিপি হচ্ছে কোষের জন্য ওই টাকার মতো। কখনো কোনো কোষ, একটি কোষ তার পাশের কোষকে এটিপি দিয়ে সাহায্য করে না। একটি কোষ যদি দেখে তার পাশে উপরে নিচে সব কোষ মারা যাচ্ছে, কিসের জন্য? তার এটিপি নাই, তার মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু তখন সে চিন্তা করলো আরে আমার তো অনেক এটিপি আছে, আমার কাছে তো অনেক মাইটোকন্ড্রিয়া আছে, আমি দিয়ে দিই। না, দিবে না। এটা কখনো দিবে না বলতে কেউ কারোর সাথে শেয়ার করতে পারে না। একটি কোষ আরেকটি কোষের সাথে এটিপি শেয়ার করতে পারে না। এজন্য মিনিমাম একটা কোষের মধ্যে একটা এটিপি মানে মাইটোকন্ড্রিয়া থাকতেই হবে। এজন্য সর্বনিম্ন মান ওইভাবে লেখা হয় না। কথা কি বুঝতে পেরেছো? আকৃতি এবং আয়তনের দিক থেকে, যদি আকৃতি এবং আয়তনের দিকের কথা বলো, এরা বিভিন্ন রকমের আকার আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। বৃত্তাকার, দণ্ডাকার, তারপরে হচ্ছে সূত্রাকার ইত্যাদি ইত্যাদি, যেটা আমাদের ওই যে ওয়াল্টার ফ্লেমিং সূত্রাকার মাইটোকন্ড্রিয়া দেখেছিল। তাহলে এরা আকৃতির দিক থেকে মূলত কি হয়ে থাকে? এরা মূলত বৃত্তাকার হতে পারে, ঠিক আছে, বৃত্তাকার হতে পারে। তারপরে হচ্ছে দণ্ডাকার হতে পারে। কেমন হতে পারে? দণ্ডাকার হতে পারে। তারপরে মূলত সূত্রাকার হতে পারে। কি হতে পারে? সূত্রাকার। এটা আমাদের মাথায় রাখবো, সূত্রাকার। এই সূত্রাকার মাইটোকন্ড্রিয়া দেখেই আমাদের ওয়াল্টার ফ্লেমিং ফিলা শব্দটা ইউজ করেছিল, যেহেতু ফিলামেন্ট হচ্ছে সূত্রাকার হয়ে থাকে। আর আয়তন যদি তোমরা পড়তে চাও, পড়ার কোনো প্রয়োজন নেই। ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এত কোনো কিছুর প্রয়োজন আমাদের দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রাখতে পারো স্পেশালি, সেটা হচ্ছে যে কোষের মোট আয়তনের 20% হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের মোট আয়তনের, ঠিক আছে, কোষের মোট আয়তনের 20% কত? 20% হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, 20% মাইটোকন্ড্রিয়া। সো এতক্ষণ ধরা তোমাদের সাথে যা যা আলোচনা করলাম, তার মানে তোমরা বুঝতে পারছো যে এতক্ষণ ভাইয়া মাইটোকন্ড্রিয়া নিয়ে যত এমসিকিউ আসতে পারে বা আসার মতো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। কোন কোষে কি থাকে, হ্যাপাটোসাইট কি, অ্যামিবা তো চিনোই, নাম শুনেছো সবাই, নিম্নশ্রেণী এক ধরনের প্রাণী। আকারের দিক থেকে বৃত্তাকার, সূত্রাকার, দণ্ডাকার। কোষের মোট আয়তনের, টোটাল আয়তনের 20% মাইটোকন্ড্রিয়া জায়গা দখল করে রাখে। এইখানে বুঝোনি এমন কোন স্টুডেন্ট যদি থাকো, তাহলে সুন্দর মতো কমেন্টে হাত তোলো যে ভাই আমি বুঝিনি। আর উৎপত্তির দিক থেকে মূলত মাইটোকন্ড্রিয়া নিজেই তার উৎপত্তির কারণ, অর্থাৎ বিভাজনের মাধ্যমে হয়।
একটি মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে উপস্থিত থাকলে সেখান থেকে 100টা কেন 1000 মাইটোকন্ড্রিয়া তৈরি করা কোনো ব্যাপার না। এটা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে একটু ক্লিয়ার বলো, আর না বুঝতে পারলে কমেন্টে হাত তুলো যে ভাই বুঝিনি। ঠিক আছে, একটু জানান। সুন্দর নোট উইথ সুন্দর রিভিউ দেখতে চাই। আজকে সম্ভবত এখানে একজন আছে, ওর রিভিউটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সবার রিভিউ খুব ভালো ছিল, খাদিজা, তারপরে আরো অনেকে আছো, তোমরা প্রথম ক্লাসের অনেক রিভিউ দিয়েছিলে। আজকে রিসেন্টলি একটা মেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছিল, নামটা কি জানো, কই গেল এতগুলো পোস্টের মধ্যে, যে ফারিয়া খান জুথি। সে তোমাদের সাথে স্টুডেন্ট, কিন্তু তোমরা যেমন অনেকে আছো যারা ফার্স্টে থেকে শুরু করেছিলা, ও কিন্তু হয়তো বা রিসেন্টলি ভর্তি হয়েছে এবং সেই ক্লাসগুলো করেছে। তো রিভিউটা খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে আমি এখানে দেখেছি যে তোমরা অনেকেই কমেন্ট করো, সেই কমেন্টের মাধ্যমে বা অন্যান্য যে স্টুডেন্টগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু এরকম রিভিউ দাও। প্রত্যেকের রিভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা কিন্তু মনে রাখার মতো, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখার মতো, কারণ সম্পর্কটা সবসময় গিভ অ্যান্ড টেকের মতো। আমি যেমন তোমাদেরকে দিচ্ছি, তোমরা যখন এই রিভিউ করবা বা তোমরা যখন বন্দি পাঠশালা, বিশেষ করে গ্রুপে, তোমাদের যে নিজস্ব গ্রুপ আছে সেটা তো তোমাদের জন্যই, HSC 26, কিন্তু তোমাদের মতো তোমাদের সাথে, মানে আমরা তো পড়ানো শুরু করেছি অনলাইনে 2020 সাল থেকে, অর্থাৎ 20 ব্যাচের বড় ভাইয়াপুরা, 21 ব্যাচের বড় ভাইয়াপুরা, 22, 23, 24, 25, মোটামুটি 5 বছরের বড় ব্যাচের আপুরাও কিন্তু তোমাদের সাথে, আমাদের সাথে যুক্ত আছে। যে গ্রুপ, তার নাম হচ্ছে বন্দি পাঠশালা, বাংলায় লিখলে দেখবা পাবা। তো ওরাও কিন্তু তোমাদের মধ্যে এরকম রিভিউ, মানে নোট শেয়ার করে গিয়েছে। ওদের নোটগুলো তোমরা দেখবা সার্চ দিলেই পাবা। তো তোমরা যখন এরকম নোট শেয়ার করবে তখন তোমাদেরকে তারা ওয়েলকাম করবে, তারাও দেখবে যে আচ্ছা HSC 26 এসে গেছে, 26 এর এরা আমাদের জুনিয়র। এই জিনিসগুলো কিন্তু ভালো লাগবে। ওকে ফাইন, এবার আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনে যাব। মনে রেখো যে জায়গায় মনোযোগ আছে সেই মনোযোগ সম্পূর্ণ দূর করে এখন পুরো পড়াটা এই জায়গায় মনোযোগ দিব আমরা। এখন যে টপিকটা পড়বো, এই টপিকটা মূলত তোমাদের 3 নাম্বারের জন্য আসবে। কয় নাম্বারের জন্য আসবে? 3, অর্থাৎ গ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেগুলো আসবে। আমরা আগে একটু ছবি দেখে, হ্যাঁ পিনাক সাহা পার্থ, আমি পিনাক সাহা পার্থ ছবিটা একেই দেখাবো, ডোন্ট ওয়ারি। তো সর্বপ্রথম আমরা আগে একটু ভিজুয়ালাইজ করব যে মাইটোকন্ড্রিয়া আসলে মোটামুটি দেখতে কেমন হয়। তোমরা সবাই মনে হয় 9-10 এটা দেখেছো, এভাবেই পড়েছো যে ক্রিস্টি থাকে, ঝিল্লি থাকে, অক্সিজম থাকে, ম্যাট্রিক্স থাকে, আরো অনেক কিছু থাকে। তো এগুলো হচ্ছে নর্মাল একটা মাইটোকন্ড্রিয়ার গঠন। কিন্তু এইটার মূলত আগে তোমাদের পড়লে নেই এটা কি আসে, মূলত এইটার ছবি আগে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। আমি যে খুব ভালো ছবি আঁকি তা না, চেষ্টা করতেছি তোমাদের মতো। তো ছবি আঁকাটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, কারণ মাইটোকন্ড্রিয়ার এই ছবিটা প্রচন্ড পরিমাণে আসে। সেই সাথে এর গঠনটাও একটু হালকা পাতলা পড়তে হবে। মাথায় রাখবা যে একটা জিনিস, মাথায় রাখবা যে তুমি যখন ছবি আঁকবা তখন একটা সৃজনশীলের জন্য তো তোমাদের মোটামুটি টাইম লাগে, তাই না? দেখা গেছে যে 30 মিনিটের মতো তোমাদের একটা সৃজনশীলে টাইম দিতে হয়। তো তোমরা যখন ছবি আঁকবা দেখবা যে এই গ লেখার জন্য যতটুকু টাইম তার ম্যাক্সিমাম টাইম খেয়ে ফেলছে। তো গঠনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 লাইন 2 লাইন করে, তোমরা বই খুললে অনেক বেশি পয়েন্ট পাবা, যে এত লেখা তো লেখা সম্ভব না, বইয়ের প্রত্যেকটা লাইন লেখা সম্ভব না। প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে 1 লাইন 1 লাইন করে লিখতে হবে। তো চলো আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনের ছবিটা আঁকি। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনের ছবি আঁকা শুরু করি। তো মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখতে হবে, আগে দেখি, ওকে ফাইন। আমরা জানি, আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে মূলত তোমরা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়া কয় স্তর হয়ে থাকে? মূলত দ্বিস্তর হয়ে থাকে। কয় স্তর হয়ে থাকে? দ্বিস্তর হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে বহিরের স্তর বা বাইরের স্তর। আর ভিতরের দিকে, অর্থাৎ এটা যদি বাইরের স্তর হয় তাহলে ভিতরের দিকেও একটা স্তর আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকের স্তরটার একটু কাহিনী আছে। কাহিনীটা একটু খেয়াল করো। যখন তুমি ছবি আঁকবা আর যখন ভিতরের স্তর দিবা, মাথায় রাখবা এই ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে, যে ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে। কি তৈরি করবে? ক্রিস্টি তৈরি করবে, ঠিক আছে? ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করবে। এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করবে। চেষ্টা করবা এই ক্রিস্টিগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক, এই ক্রিস্টিগুলো যতটুক সম্ভব, মানে যতটুক পসিবল
ততটুক তোমরা চিকন করে দিতে। অনেকে আছে এটা মোটা করে দেয়, তোমাদের স্কুলে থাকতে এটা অনেক টিচার আছে হয়তো মোটা করে শেখাবে, কিন্তু এটা দেখবা কলেজে গেলে টিচাররা আবার বলবে যে এইটা ক্রিস্টিগুলো চেষ্টা করবা যতটুকু সম্ভব চিকন করে দিতে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পারলাম যে আমরা যখন মাইটোকন্ড্রিয়া আঁকছি, মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর তো বাইরের স্তর, আমরা যেহেতু জানি দ্বিস্তর, আর ভিতরের স্তরটা ভাঁজ হয়ে কিন্তু ক্রিস্টি তৈরি করে। তাহলে ক্রিস্টি কিন্তু কোনো আলাদা অংশ না, মূলত ভিতরের স্তর ভাঁজ হয়েই তারপরে মাইটোকন্ড্রিয়ার এই ক্রিস্টিগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে, এই তো ক্রিস্টিগুলো ভাঁজ হয়ে, মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তর ভাঁজ হয়েই মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিগুলো তৈরি হচ্ছে। এই যে ক্রিস্টিগুলো তৈরি হচ্ছে, ওকে। তো এই ছবি আঁকার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে যতটুকু পসিবল সুন্দর করে আঁকা যায়, আমি জানি আমার চেয়ে আরো তোমরা খুব সুন্দর ছবি আঁকতে পারো। আমি তোমাদের নোট শেয়ারের সময় দেখব যে আমার চেয়ে আরো সুন্দর ছবি তোমরা আঁকবা, এবং সেই ছবিগুলো তোমরা কতটা ভালো করে আঁকতে পারো। এই ছবিগুলো ভবিষ্যতেও কাজে লাগবে, দেখবা প্র্যাকটিক্যাল করতে গেলে তোমাদের যে প্র্যাকটিক্যাল থাকে, এই প্র্যাকটিক্যালগুলোতেও তোমাদের কাজে লাগে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা প্রাইমারি গঠন। ওকে, ফাইন। তাহলে আমরা চলে আগে একটু পরিচয় দিই, যতটুকু আঁকবো তার আগে একটু পরিচয় দিই। আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ায় মূলত এই জায়গায় এই স্তরের নাম হচ্ছে বাহিরের স্তর। এই স্তরের নাম কি? বাহিরের স্তর। ঠিক আছে, এটার নাম হচ্ছে বহিঃস্তর। তার মানে মাইটোকন্ড্রিয়া অলরেডি বুঝতে পারলাম যে মাইটোকন্ড্রিয়া অলরেডি দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট হয়? দ্বিস্তর বিশিষ্ট হয়। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট আমরা অলরেডি আবরণ সম্পর্কে বলছি। কাকে নিয়ে বলছি? আবরণ সম্পর্কে বলছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আবরণ সম্পর্কে বলছি। তাহলে আবরণের মধ্যে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে বহিঃস্তর, এবং এই যে ভিতরের দিকে আরেকটা কালার দিয়ে তোমাদের লিখলাম না, এই স্তরের নাম হচ্ছে অন্তঃস্তর, অন্তঃস্থ স্তর বা অন্তঃস্তর বা ভিতরের স্তর, যেটাই বল না কেন। ঠিক আছে, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ভিতরের স্তর। এখন একটা কাহিনী আছে, একটু ভালো করে খেয়াল করবা। এই যে বাহিরের স্তর এবং ভিতরের স্তর দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে একটু মার্ক করে বা একটু কালার করে দিই, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। এই ভিতরের স্তর এবং বাহিরের স্তরের মাঝখানে কিন্তু ফাঁকা স্থান আছে। ভিতরের স্তর, এই যে ভিতরের স্তর এবং বাহিরের স্তরের মধ্যে কি আছে? মাঝখানে ফাঁকা জায়গা, যেখানে আমি গ্রিন কালার করতেছি। মনে রেখো, তোমরা আবার আঁকার সময় গ্রিন কালার করো না, এটা আমি জাস্ট মার্ক করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে অংশটা আমি গ্রিন কালার করলাম, এরও আবার একটা নির্দিষ্ট নাম আছে। তোমরা আবার পরীক্ষার খাতায় কিন্তু এরকম আমার মতো সবুজ কালার বা পেন্সিল দিয়ে স্কেচ করো না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এর নাম কি? এর নাম হচ্ছে আন্তঃঝিল্লি। ঠিক আছে, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। মনে রাখবা, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। ওকে, এর নাম আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এই জিনিসটা আমরা হয়তো বা অনেকে নতুন করে শিখছি। ঠিক আছে, এটার নাম হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। আবার এই মানে তোমাদের ইন্টারের বইয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবা, এই যেই জায়গাটাকে আমি আন্তঃঝিল্লি ফাঁকা স্থান হিসাবে চিহ্নিত করছি, অর্থাৎ বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানের জায়গাটাকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান হিসাবে চিহ্নিত করেছি, এই জায়গাটাকেই আবার অনেক বিজ্ঞানীরা বলে যে, অর্থাৎ এই জায়গার নাম হচ্ছে বহিস্থ কক্ষ, অর্থাৎ ঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ায় মূলত 2 ধরনের ঘর আছে। একটা হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, যে অঞ্চলকে আমরা চিহ্নিত করেছি সেই অঞ্চলের নামই হচ্ছে বহিস্থ কক্ষ। এবং তাহলে অন্তঃস্থ কক্ষ কোনটা? অন্তঃস্থ কক্ষ হচ্ছে এই যে ভিতরের অঞ্চলটা, অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হয় অন্তঃস্থ কক্ষ, অর্থাৎ ভিতরের কক্ষ, যেখানে সবকিছু সংঘটিত হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে অন্তঃস্থ কক্ষ। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে অন্তঃস্থ কক্ষ। তাহলে এই কক্ষ নিয়ে বুঝলাম। সর্বপ্রথম আমরা আবরণ নিয়ে বলেছি, বাইরের আবরণ বহিস্থ আবরণ, ভিতরের আবরণ অন্তঃস্থ আবরণ। 2 আবরণের মাঝখানে ফাঁকা জায়গার নাম হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। আবার এই জায়গাটাকে অনেক বিজ্ঞানীরা বলে বহিস্থ কক্ষ। আর এই যে ভিতরের যে জায়গাটা, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো যে তোমরা মার্ক করা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে অন্তঃস্থ কক্ষ। কেন এই বহিস্থ কক্ষ অন্তঃস্থ কক্ষে কাহিনী করা হয়েছে জানো? কারণ অন্তঃস্থ কক্ষেই সবকিছু সংঘটিত হয়, সকল প্রকার বিক্রিয়া হয়, এগুলোকে আলাদা করার জন্যই আর কি ব্যাখ্যা করা হয়েছে। আসো, এই তো গেল আবরণ নিয়ে। এতক্ষণ যেগুলো নিয়ে বললাম সেগুলো হচ্ছে আবরণ নিয়ে। ওকে,
এইবার আসো আবরণের পাশাপাশি অন্তঃস্থ কক্ষ বহিস্থ কক্ষ যেহেতু আলোচনা করা হয়েছে, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, তার নাম হচ্ছে প্রকোষ্ঠ। কি বলা হয়? প্রকোষ্ঠ। এই অন্তঃস্থ কক্ষ বহিস্থ কক্ষই প্রকোষ্ঠের মধ্যে পড়ে যাবে। এবার আসো 3 নাম্বার, যেটাকে আমরা কৃষ্টি বা প্রবর্ধক বলবো। 3 নাম্বার যেটা থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। ঠিক আছে, প্রবর্ধক। 3 নাম্বারটা হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। এখন প্রশ্ন হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক কোনগুলো? এই যে আঙ্গুলের মতো লম্বা লম্বা যে অংশগুলো আমরা এঁকেছিলাম, অর্থাৎ ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো লম্বা লম্বা অভিক্ষেপ তৈরি করেছে, এর নামই হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। এর নাম কি? এর নাম হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। আমরা এটাকে কৃষ্টি বলি। ওকে, তাহলে কৃষ্টি তো বুঝলাম। কৃষ্টির ক্ষেত্রে আমরা একটা জিনিসই মনে রাখবো, যে ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে কৃষ্টি তৈরি করেছে। ফাইন। এই কৃষ্টির গায়ে ছোট ছোট কতগুলো দানা দেখা যায়। কৃষ্টির গায়ে কি দেখা যাবে? ছোট ছোট কতগুলো দানা দেখা যাবে। অর্থাৎ ভিতরের আবরণের মধ্যেও ছোট ছোট কতগুলো দানা দেখা যাবে। এরকম কতগুলো দানা দেখা যাবে। ঠিক আছে, এই যে এরকম কতগুলো দানা দেখা যাবে। প্রশ্ন হচ্ছে এই দানাগুলোর নাম কি? এই দানাগুলোর নাম হচ্ছে অক্সিজন। আবার অনেক বিজ্ঞানী এই সেম দানাগুলোকে আমরা কি বলে থাকে? সেম দানাগুলোকে বলে থাকে এটিপি সিনথেসিস। এই সেম দানাগুলোকে কি বলবে? এটিপি সিনথেসিস। ঠিক আছে, অনেক দানা থাকে এরকম ভিতরের দিকে, এরকম ছোট ছোট অনেক কৃষ্টির গায়ে, এবং বিশেষ করে তোমার যে ভিতরের আবরণ যেটাকে আমরা ভিতরের আবরণ বলছি, এই আবরণগুলোতে ছোট ছোট অনেক দানা দেখা যায়। ঠিক আছে, এই দানাগুলোকে আমরা বলে থাকি অক্সিজম। অনেক বিজ্ঞানীরা এটাকে আমাদের বলে থাকে হচ্ছে এটিপি সিনথেসিস। এটাকে আমরা কি বলে থাকে? এটিপি সিনথেসিস। যেরকম ভিতরে ছোট ছোট দানা থাকে। ঠিক আছে, আমরা দিয়ে নিই, যেহেতু আঁকছি একটু সুন্দর করে আঁকি, একটু সময় লাগুক, কিন্তু আঁকাটা আমাদের সুন্দর করে আঁকতে হবে। অনেক বিজ্ঞানীরা এটাকে অক্সিজমও বলে, আবার অনেক বিজ্ঞানী এগুলোকে এটিপি সিনথেসিস বলে। অর্থাৎ তারা মনে করে যাই অক্সিজম তাই এটিপি সিনথেসিস। তাহলে এই যে ভিতরের দিকে ছোট ছোট দানা দেখলাম, সেটাই হচ্ছে অক্সিজম এবং এটিপি সিনথেসিস। তাহলে আমরা ধরো একটা দানাকে চিহ্নিত করি যে এটার নাম হচ্ছে অক্সিজম। ঠিক আছে, অক্সিজম। আবার আরেকটা সেম দানাগুলি, মানে যাই অক্সিজম তাই এটিপি, তার মানে এটাকে আমরা বলতে পারি, একটা দানাকে চিহ্নিত করলাম ধরো এটিপি সিনথেসিস। ঠিক আছে, সিনথেসিস, এটিপি সিনথেসিস। এখন এদের কাজ কি? প্রথম প্রশ্ন আসে, ভাইয়া এদের কাজ কি? এই অক্সিজম এবং এটিপি সিনথেসিস, এদের প্রধান কাজ হচ্ছে এটিপি তৈরি করা। তোমরা বইয়ের মধ্যে তার মানে দেখবা, আমরা 4 নাম্বার পয়েন্ট হিসেবে অক্সিজম পড়লাম। কি পড়লাম? অক্সিজম। এবং আরেকটা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম, যার নাম হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। এবং তোমরা এখানে একটা কাহিনী আছে, তোমরা যখন বই খুলবা, এটিপি সিনথেসিসের সাথে আরেকটা ওয়ার্ড লেখা থাকে, যার নাম হচ্ছে ইটিসি। এখন প্রশ্ন হচ্ছে ইটিসি মানে কি? আমরা তো ভাই ছোটবেলায় যখন ইটিসি পড়ছি ইংলিশে, তখন সেটাকে বোঝানো হতো এটসেট্রা, মানে ইত্যাদি। আসলে ইটিসি কি? আচ্ছা, ইটিসির একটা ফুল ফর্ম আছে, অর্থাৎ ইটিসি, ইটিসির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইটিসির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন প্রশ্ন হচ্ছে কিসের ইলেকট্রন? ইলেকট্রন তো ইলেকট্রনই। কিসের ইলেকট্রন? ট্রান্সপোর্ট মানে পরিবহন করা, এবং চেইনের মাধ্যমে পরিবহন করবে। খেয়াল করো, এই যে আমরা বলছিলাম, এই যে যেই জায়গাটাকে আমি মার্ক করে রেখেছিলাম বহিস্থ কক্ষ হিসাবে, এই যে যেই সবুজ অংশটাকে মার্ক করে রেখেছি, অর্থাৎ 2 স্তরের মাঝখানে, অর্থাৎ অন্তঃঝিল্লি বহিস্থ ঝিল্লি। মূলত এই আন্তঃঝিল্লি ফাঁকা স্থান যেই জায়গাটাকে বলা হয়, অথবা যেটাকে আমরা বহিস্থ কক্ষ বলে থাকি, বহিস্থ প্রকোষ্ঠ বলে থাকি, এর চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রন প্রবাহিত হতে থাকে। কারণ এই ইলেকট্রনের সোর্স কি জানো? ইলেকট্রনের সোর্সটা হচ্ছে, যদি আমি ইলেকট্রনের সোর্সের কথা বলি, মানে উৎসের কথা বলি, আমরা যখন এটিপি তৈরি করি, আমরা কিন্তু তোমাদেরকে এখানে এখনো পড়াইনি। কোনটা পড়াইনি? যে এটিপি কিভাবে তৈরি হয়। এটিপি কিভাবে তৈরি হবে, ওই যে শ্বসনের যে 4টা ধাপ আছে, তোমরা অনেকে হয়তো বা শুনছো বা না পড়ে থাকবা, যে শ্বসনের 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর সর্বশেষ ধাপের নাম হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপরে গ্লাইকোলাইসিস, যে ধাপগুলো আছে শ্বসনের, সেটা মূলত মাইটোকন্ড্রিয়ায় হয়। তো এই ইটিসি, ক্রেবস চক্র, এগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ায় হয়, একটা বিশাল প্রক্রিয়ার মাধ্যমে
মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ইলেকট্রনের নাম তো শুনছো, ইলেকট্রনকে ব্যবহার করে এটিপি তৈরি করে। আর ওই প্রক্রিয়ার নামই হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওই প্রক্রিয়ায় সাহায্য করে হচ্ছে দুই ঝিল্লির মাঝখানে ফাঁকা স্থান অর্থাৎ বহিস্থ কক্ষ, এবং এই যে ছোট ছোট দানাদার গায়ে লাগানো যেগুলোকে আমরা যে এটিপি সিনথেসিস এবং অক্সিজেন বলছি, এই এটিপি সিনথেসিস এবং অক্সিজেন এরা মূলত ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সাহায্য করে থাকে। এই কারণে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তোমাকে যেটা করেছে যে এটিপি সিনথেসিসের সাথে ইটিসি কথাটা উল্লেখ করেছে, এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়াটা আমরা নেক্সট মনে করো এই প্রক্রিয়াটা কখন পড়বে জানো? এখন বোটানিতে পড়তেছো তোমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অর্থাৎ একেবারে বইয়ের শেষে যে উদ্ভিদ শারীরতত্ত্ব নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে তোমাদেরকে ডিটেলসে পড়ানো হবে যে ইটিসি প্রক্রিয়াটা কেমনে হয়, এবং এটা পরীক্ষায় আসেও। তো এখন আমি যদি ইটিসি ব্যাখ্যা করি তাহলে অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে, কারণ তোমরা কেবল নতুন, তোমরা এখন কেবল মাইটোকন্ড্রিয়ার গঠন শিখতেছো। তোমরা এই অধ্যায়ের পরে কোষ বিভাজন পড়বা, তারপরে কোষ রসায়ন পড়বা, এরকম অনেকগুলো অধ্যায় পার হয়ে যখন তুমি নবম অধ্যায়ে যাবে, কারণ যারা বই লেখে বইয়ের অধ্যায়গুলো তো ডিস্ট্রিবিউশন বুঝতে পারে, তখন তোমার মনে হবে যে আচ্ছা এখন অনেক কিছু ওয়ার্ড সম্পর্কে তোমাদের আইডিয়া থাকবে, অনেক কিছু ডিপ জিনিস সম্পর্কে আইডিয়া থাকবে, উদ্ভিদের টিস্যু নিয়ে আইডিয়া থাকবে, তখন তোমাদের কাছে ইটিসিটা সহজ মনে হবে। বুঝছো? আপাতত মনে রেখো ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যে এটিপি তৈরি করতে সাহায্য করে। ওকে ফাইন, ইটিসি এটিপি মানে এগুলো নিয়ে তো আমরা বললাম। এইবার দেখো এর ভিতরে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে মূলত কিছু তরল পদার্থ থাকে। কিছু কি থাকবে? তরল পদার্থ থাকবে, এরকম তরল পদার্থ থাকবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু তরল পদার্থ থাকবে। তোমরা এটা পেন্সিল দিয়ে একটু ধৈর্য ধরে এরকম করে আস্তে আস্তে তোমরা হচ্ছে তরল পদার্থটা দিবা। তোমরা সবাই জানো অন্তঃস্থ কক্ষে এরকম তরল পদার্থ থাকে, ঠিক আছে? অন্তঃস্থ কক্ষে কি থাকবে? তরল পদার্থ থাকবে। বুঝতেই পারতেছো যে দিতে একটু সময় লাগবে, তো দিয়ে নিবা র্যান্ডমলি, এরকম ডট 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 পেন্সিল দিয়ে দিবা। এগুলোকে বলা হয়ে থাকে ম্যাট্রিক্স। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। তো এই তো এই তরল পদার্থের নাম কি আমরা বলবো? এই তরল পদার্থের নাম বলবো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, এই তরল পদার্থের নাম বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো যে কোনো কোষীয় অঙ্গাণুর ভিতরে যদি আমাদের কি থাকে, তরল পদার্থ থাকে, সেটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। সর্বশেষ দুইটা অংশ আছে, এবং এই দুইটা অংশ কিন্তু এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অবজেক্টিভেও আসে, প্লাস গঠনের সময় তোমাকে দেখাইতে হবে। সেটা হচ্ছে জাস্ট গোলাকার অংশ হিসাবে চিহ্নিত করছো। ধরো এখানে একটা গোলাকার অংশ, আমি আরেকটা কালার দিয়ে তোমাদেরকে একটু চিহ্নিত করি। কি কালার ইউজ করতে পারি? ধরো সাদা অংশ ইউজ করি। এখানে মনে করো একটা গোলাকার অংশ। প্রশ্ন হচ্ছে এই দুইটা গোলাকার অংশ দিয়ে কি বোঝানো হয়েছে? তোমরা যখন লিখবা মানে এই জায়গাটাকে, এটাকে বলবা হচ্ছে 70S রাইবোজোম। আমি মনে করি, আশা করি তোমরা অলরেডি আগের ক্লাসগুলোতে তোমাদের অন্যান্য ভাইয়ারা খুব সুন্দর করে রাইবোজোম সম্পর্কে আলোচনা করেছে। তো মূলত মাইটোকন্ড্রিয়া উন্নত উদ্ভিদের কোষে থাকার পরেও 70S রাইবোজোম মাইটোকন্ড্রিয়ার মধ্যে উপস্থিত। মানে অবাক করা বিষয় কেন জানো? কারণ আমি যখন প্রথম ক্লাস নেই তোমাদেরকে বলেছিলাম 70S রাইবোজোম ম্যাক্সিমাম ক্ষেত্রে আদি কোষে থাকে, যাদের কোষ নিউক্লিয়াস সুগঠিত নয়। কিন্তু একমাত্র মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই দুইজনের মধ্যে 70S রাইবোজোম। আর এইটা কি জানো? এইটার নাম হচ্ছে বৃত্তাকার ডিএনএ। তার মানে এই যে দুইটা জিনিস, এটাকে আমি কেন হাইলাইট করছি? এটাকে হাইলাইট করার অন্যতম প্রধান কারণ হচ্ছে বৃত্তাকার ডিএনএ আর হচ্ছে 70S রাইবোজোম। এদের মেইনলি বা মূলত থাকার কথা হচ্ছে উন্নত কোষগুলোতে, উন্নত কোষ অঙ্গাণুগুলোতে। মাইটোকন্ড্রিয়া কি মানে আমাদের এই 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ কিন্তু উন্নত কোষ বা উন্নত কোষ অঙ্গাণুতে থাকার কথা না, থাকার কথা না। মাইটোকন্ড্রিয়া কি উন্নত না? ক্লোরোপ্লাস্ট কি উন্নত না? মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট উন্নত হওয়ার পরেও তাদের মধ্যে 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ আছে, কারণ তাদের মধ্যে কিন্তু 70S রাইবোজোম থাকার কথা ছিল না। তাদের মধ্যে 80S রাইবোজোম থাকার কথা ছিল, ডিএনএ এর মধ্যে দ্বিসূত্রক ডিএনএ থাকার কথা ছিল। কিন্তু একমাত্র মাইটোকন্ড্রিয়া এবং শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যেই 70S রাইবোজোম বৃত্তাকার ডিএনএ থাকে, যারা উন্নত হওয়ার পরেও এই রকম অনুন্নত টাইপের, অনুন্নত মানে যারা উন্নত নয় তাদেরকে ধারণ করছে। বুঝতে পারছো? তাহলে আমরা 6 নাম্বারে যে জিনিস সম্পর্কে জানলাম সেটা হচ্ছে
70S রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম, 70S রাইবোজোম, আর একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আর এটা কি, তার নাম হচ্ছে বৃত্তাকার ডিএনএ, মাথায় রাখবো। এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। মাইটোকন্ড্রিয়া বুঝতে পেরেছি কিনা বলো। মাইটোকন্ড্রিয়া বুঝতে পেরেছি, দ্রুত কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। আমরা মাইটোকন্ড্রিয়া কাজে চলে যাবো, এরপরে প্লাস্টিড ধরবো, ক্লোরোপ্লাস্ট ধরবো, আর অনেক কিছু বাকি আছে, তাড়াতাড়ি বলো বলো বলো। তাহলে আমরা আরেকবার যদি রিভিউ করি, প্রথমে আমরা তাদের আবরণের কথা বলেছি, আমি একেবারে শর্টে রিভিউ করছি। আবরণ কয় আবরণ বিশিষ্ট, একটা হচ্ছে এই যে বলা যেতে পারে একটা আবরণ কি বহিস্থ আবরণ, আর একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ। মনে রাখতে হবে অন্তঃস্থ আবরণ ভিতরের দিকে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে তার নামই হচ্ছে ক্রিস্টি। অন্তঃস্থ আবরণ ভিতরের দিকে যে অভিক্ষেপ তৈরি করেছে তার নাম ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে সবুজ সবুজ বা অন্তঃস্থ আবরণের ভিতরে যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ দানার মতো, তার নাম হচ্ছে এটিপি সিনথেসিস, তাকে অক্সিজমও বলে। অক্সিজম যা, এটিপি সিনথেসিসও তা, মূলত এটিপি তৈরি করে। আবার দুই আবরণের মাঝখানে যে ফাঁকা স্থান, এর নাম হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এই আবার ওইটাকেই আমরা বলছি বহিস্থ কক্ষ, যেটাকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলছি দুই আবরণের মাঝখানে, সেটাকে বলে বহিস্থ কক্ষ, আর ভিতরের এই অংশটাকে বলা হয় অন্তঃস্থ কক্ষ। এছাড়া 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ থাকে। এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন, ঠিক আছে ভাইয়া। গঠনে কি ম্যাট্রিক্স হবে না? অবশ্যই হবে, তোমাদের বইয়ের মধ্যে ভাবে লেখা নেই, কিন্তু ভিতরে তরল পদার্থ থাকে, তাই আমি তোমাদেরকে চিহ্নিতকরণে এটা দিয়ে রেখেছি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা দিলেও কোনো মহাভারত বিশুদ্ধ মানে অশুদ্ধ হবে না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা বুঝতে পেরেছি। আমরা মাইটোকন্ড্রিয়ার কাজে যাব। মনে রাখবা মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট, যেহেতু আজকে যে দুটো অংশের ক্লাস নিব, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, যদি মাইটোকন্ড্রিয়া ছবিতে আসে, আগেই বলে দিচ্ছি পরীক্ষায় কি আসবে সেগুলো প্রশ্ন মনে করো ওয়ান কাইন্ড অফ হাসও করে দিচ্ছি। যদি দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন 3 নাম্বারে চেয়েছে, তাহলে ছবি টবি এঁকে বর্ণনা করতে হবে, তাহলে দেখবো ক্লোরোপ্লাস্টের কাজ বা অন্য অন্য কিছু আসতে পারে। আর যদি মাইটোকন্ড্রিয়ার গঠন না আসে, তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন আসবে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পড়ে গেলে তুমি নিশ্চিত থাকো, তার গঠন এবং কাজ, উভয়ের গঠন এবং কাজ পড়ে গেলে তুমি নিশ্চিত থাকো একটা সৃজনশীলে গ ঘ তোমার কমন, ঠিক আছে। ব্যাখ্যা করা লাগবে না? অবশ্যই লাগবে। এগুলোর প্রত্যেকটা পয়েন্ট এক লাইন করে ব্যাখ্যা করবা। এই যে আবরণ দ্বিস্তর বিশিষ্ট, প্রকোষ্ঠ কয়েক মানে কাকে বলতেছি, ক্রিস্টি কি, ওই যে ভিতরের স্তরগুলো ভিতরে অভিক্ষেপ তৈরি করে, এগুলো জাস্ট এক লাইন করে, কারণ এত লেখার টাইম নেই। বইয়ের মতো করে যদি তুমি সবই লিখতে চাও তাহলে বিপদে পড়বে। আর হ্যাঁ, আমার বানানো একটা হ্যান্ড নোট আছে, তোমাদেরকে আমি আগেই বলে রাখি, তোমরা যেমন নোট করো না, তোমাদের এই নোট করার ক্ষেত্রে আরো বেশি সাহায্য করবে আমার হ্যান্ড নোটটা। আমি তোমাদের হ্যান্ড নোটটা খুব শীঘ্রই তোমাদের গ্রুপে, এই গ্রুপে দিয়ে দিব, যেই হ্যান্ড নোটে তুমি ঢুকার পরই যখন এই ধরো মাইটোকন্ড্রিয়া টপিকটা আমি পড়িয়েছি, ক্লাস যখন করছো, তুমি যখন ওই হ্যান্ড নোটের ওই লেখাগুলো দেখবে, তোমরা অনেকে চিন্তা করো যে ভাই ছবি আঁকার পরে এগুলো কি লিখবো, এগুলোর প্রত্যেকটা পয়েন্টেতে 1-2 লাইন করে লিখতে হবে, কি লিখতে হবে সেইটা সুন্দর করে নোট করে সাজানো আছে। অর্থাৎ যেই টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই টপিকগুলোর হ্যান্ড নোট আমি তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দিব। ওকে, এবার আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। আমরা একটা একটা করে কাজ পড়ব। তো মূলত আমাদের সবাই জানি, আমরা সবাই বুঝি বা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে মূলত এদের এক কথায় উত্তর শেষ করা যায়। এক কথায় উত্তর শেষ করা যায় বলতে কি, সেটা হচ্ছে শক্তি উৎপাদন করাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তার মানে কাজ যদি এক কথায় বলি তাহলে এটাতেই শেষ। কিন্তু এই জন্য দেখো প্রথম 3টা পয়েন্ট, অর্থাৎ এই 3টা পয়েন্ট তোমরা যে কাজটা জানো, যে মাইটোকন্ড্রিয়া যে কাজ করে, যে কাজ সম্পর্কে জানো, সেই কাজ সম্পর্কেই বর্ণনা করা আছে। অর্থাৎ কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করা, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম। শ্বসন বলতে আমরা তোমাদেরকে বারবার এই অধ্যায়ে বলে আসছি যে মাইটোকন্ড্রিয়ায় মূলত আমাদের ক্রেবস চক্র হয়, মাইটোকন্ড্রিয়া মূলত ইটিসি হয় বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। তো এই যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলোর ভালোভাবে সংগঠিত হওয়ার জন্য, সংগঠিত করার জন্য মূলত বিভিন্ন ধরনের এনজাইম দরকার। যেহেতু মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্র হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা নবম অধ্যায়ে পড়বো। সবে আবারও বলে রাখতেছি, তোমরা অনেকেই বলতে পারো ক্রেবস চক্র কি, গ্লাইকোলাইসিস কি না জানলে, এগুলো সম্পর্কে নবম অধ্যায়ে পড়বো। যেগুলো সামনের অধ্যায়ে ডিটেলসে পড়বোই, এগুলো এখন বলে টাইম নষ্ট করবো না। তো ওই সময় গেলে
দেখবা অনেক বড় বড় চক্রে বিভিন্ন ধরনের এনজাইম লাগে, সেই এনজাইমগুলো প্রোভাইড বা দিয়ে থাকে মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর পয়েন্টও দেখো লেখা আছে যে শ্বসনের বিভিন্ন পর্যায়ে ক্রেবস চক্র, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো হচ্ছে শ্বসনের পর্যায়। মূলত শ্বসনের 4টা পর্যায় আছে। এই 3টা পর্যায় অর্থাৎ একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই 3টা চক্র বা এই 3টা ঘটনা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আরেকটা ঘটনা আছে, যে ঘটনাটা মানে যে চক্রটা আছে বা যেই ধাপটা আছে, যার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? কিন্তু গ্লাইকোলাইসিস শ্বসনের মানে গ্লাইকোলাইসিস শ্বসনের ধাপ হলেও মূলত এইটা সাইটোপ্লাজমে হয়। মূলত এটা কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। গ্লাইকোলাইসিস শ্বসনের ধাপ হলেও এরা মূলত কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এখন আসো পরবর্তী পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি। পরবর্তী পয়েন্ট এই যে এই পয়েন্টগুলো, অর্থাৎ সব 4, 5, 6, 7, 8, 9, 10, 11, যেহেতু এই কাজ মনে রাখবা, এই কাজ কিন্তু তোমাদের 4 নাম্বারের জন্য আসবে। কারণ আমি আগেই বলেছি যে মাইটোকন্ড্রিয়ার গঠন 3 নাম্বারে আসলে ক্লোরোপ্লাস্টের কাজ আসে 4 নাম্বারে, আর ক্লোরোপ্লাস্টের গঠন 3 নাম্বারে আসলে মাইটোকন্ড্রিয়ার কাজ আসে 4 নাম্বারে। তাহলে এই 4 নাম্বারের কাজের জন্য তো বাকি পয়েন্টগুলো লাগবে। এই বাকি পয়েন্টগুলো তোমার মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন ধরনের অন্যান্য সুপ্ত কাজ, যে কাজ সম্পর্কে আমরা অনেকেই জানি না। যেমন 4 নম্বর পয়েন্ট বলছে যে নিজস্ব ডিএনএ আরএনএ উৎপাদন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা। অর্থাৎ সে নিজের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এগুলো উৎপন্ন করে এবং বংশগতিতে ভূমিকা রাখে। কারণ এই যে ডিএনএ, নিজস্ব ডিএনএ, এই ডিএনএ মূলত জিন পরিবহন করে, যেই জিন তোমার আমার ভবিষ্যতের বংশগুলো বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে থাকে। তোমার বাপ দাদা থেকে আসা বৈশিষ্ট্য আমার বাপ দাদা থেকে আসা বৈশিষ্ট্যগুলো বহন করে। তাহলে এটা যেহেতু সে নিজেই তৈরি করতে পারে, তাহলে বংশগতিতে ভূমিকা রাখবে। তারপরে দেখো প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করে। তোমরা সবাই জানো যে রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করতে সাহায্য করে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করতে সাহায্য করে, পাশাপাশি মাইটোকন্ড্রিয়াও প্রোটিন তৈরি করতেও সাহায্য করবে এবং স্নেহ বিপাকে সাহায্য করবে। কেন প্রোটিন তৈরি করতে সাহায্য করে জানো? কারণ প্রোটিনকে মূলত আমাদের দেহে এই প্রোটিন মূলত জীবনের ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। জীবনের ভাষা, এটা দেখবা শেষের দিকে, এই অধ্যায়ের শেষের দিকে তোমরা পাবা। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। প্রোটিন ছাড়া যে কোনো প্রাণী বা উদ্ভিদ পুরোপুরি অচল, এই জন্য এই প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এছাড়া দেখো এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহন করে। ধরো পুরা বোর্ড যদি একটা কোষ হয়, এইখানে মনে করো ক্যালসিয়াম আছে, এই হাতটা মনে করো ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামকে এক স্থান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে মাইটোকন্ড্রিয়া। কারণ কি জানো? যে কোনো কাজ করতে গেলে তোমার শক্তি দরকার, আর ওই শক্তি কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে অহরহ আছে, তার মধ্যে কোনো ব্যাপারই না। শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, অবশ্যই শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করবে। যে কোনো জিনিস তৈরি করতে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে, তবে স্পেশালি প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে মানে শুক্রাণু যেটা ছেলেদের থেকে আসে, ডিম্বাণু মেয়েদের থেকে আসে, এইটা মূলত মাইটোকন্ড্রিয়া তৈরি করে। এটা মাইটোকন্ড্রিয়া তৈরি করতে সাহায্য করে। শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে সাহায্য না করলে শুক্রাণু ডিম্বাণু দুর্বল হয়ে পড়বে। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা, কোষের মৃত্যুপূর্ণ নির্ধারণ করা। কারণ যদি কোনো কোষে মানে তোমার এই মাইটোকন্ড্রিয়া না থাকে, তাহলে মৃত্যু সুনির্ধারিত। এই যে অ্যাপোপ্টোসিস বলছে না, অ্যাপোপ্টোসিস মানে কি জানো? এই অ্যাপোপ্টোসিস শব্দের অর্থ হচ্ছে, এই অ্যাপোপ্টোসিস শব্দের হচ্ছে জেনেটিক্যাল কোষের মৃত্যু। জেনেটিক্যাল কোষের মৃত্যু। এটা কি? এটা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এটা বলতে বোঝানো হয়েছে, দেখো জেনেটিক্যাল কোষের মৃত্যু মানে হচ্ছে আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে অনেকগুলো টিস্যু থাকে। কি থাকে? টিস্যু থাকে। এই টিস্যুগুলো কিন্তু আমাদের এখন আছে, আমার এই আঙ্গুলে আছে, একটা বাচ্চা জন্ম করলে তার মাঝখানে থাকে। হাঁসের যেমন দেখবে 2 আঙ্গুলের মাঝখানে যেমন একটা আবরণ থাকে, এরকম আমাদের জন্মের সময়ও ছিল। কিন্তু জিনগত কারণে আমাদের আঙ্গুলের মাঝখানে কি কোনো টিস্যু বা স্কিন বা ত্বক থাকার কথা না, জিনগত কারণে। এই কারণে প্রত্যেকটা শিশু ঠিক জন্মগ্রহণের আগ মুহূর্তে তাদের মাঝখানে, হাত এবং পায়ের মাঝখানে যে চামড়া বা টিস্যু থাকে, সেই টিস্যু বা চামড়াগুলো নষ্ট হয়ে যায়। ওই টিস্যু বা চামড়া কি মানুষের অংশ ছিল না?
তো এইগুলোকে নষ্ট করাকে বলা হয় জেনেটিক্যালি কোষের মৃত্যু, কারণ আমাদের জিনগতভাবে আমাদের দুই আঙ্গুলের মাঝখানে কোন আঙ্গুলের মাঝখানে টিস্যু থাকার কথা না, এটাকে অ্যাপোপ্টোসিস বলে। তো যেই কোষে মাইটোকন্ড্রিয়া নেই সেই কোষের মৃত্যু অবধারিত। তারপর রক্তকণিকা হরমোন উৎপাদনে সাহায্য করবে, বিভিন্ন ধরনের ক্যাটায়ন মানে কোষের ভিতরে বিভিন্ন আয়নের প্রয়োজন হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, সেগুলো সঞ্চয় করে রাখা, জমা করে রাখা মাইটোকন্ড্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সো এই পয়েন্টগুলোর মধ্য থেকে এখানে টোটাল 11টা পয়েন্ট আছে। তুমি যদি প্রথম 3টা পয়েন্ট তো তোমার শক্তি উৎপাদন নিয়ে বলছে, বাকি 4 থেকে 11 পয়েন্টের মধ্যে যদি তুমি আর মাত্র 5টা পয়েন্টে লেখো, মানে টোটাল 11টা পয়েন্টের মধ্যে বেছে বেছে যদি তুমি 8টা পয়েন্টও লেখো, এনাফ 4 নাম্বারের জন্য। মিনিমাম 8টা লিখতে হবে, ম্যাক্সিমাম তুমি যতগুলো লিখতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে, এটা কি বুঝতে পেরেছি? আমরা চলে যাব এখন প্লাস্টিডে। বলো মাইটোকন্ড্রিয়ার কাজ কি বুঝতে পেরেছি কিনা? এটা একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটু মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করলে দেখবা তোমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে। ঠিক আছে, বলো এই জিনিসটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আছে? ওকে, এবার আমরা প্লাস্টিডে চলে যাব। প্লাস্টিড নিয়ে কথা বলবো। ঠিক আছে, প্লাস্টিড সম্পর্কে তোমরা সবাই কম বেশি মোটামুটি তোমাদের আইডিয়া আছে। তো আমরা চলো প্লাস্টিড নিয়ে কথা বলি। সর্বপ্রথম মনে রাখবা এটা এমন একটা কোষ অঙ্গাণু যেটা মূলত শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। কোথায় থাকে? উদ্ভিদ কোষে। ঠিক আছে, কোথায় থাকবে? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। যদি প্রাণী কোষে প্লাস্টিড থাকতো তাহলে পৃথিবীতে অনেক কিছু, মনে করো আমাদের মারামারি কাটাকাটি, এগুলো দূর হয়ে যেত। কেন মারামারি কাটাকাটি দূর হয়ে যেত? কারণ প্রাণী কোষের ক্ষেত্রে, মানে প্রাণী কোষে যদি প্লাস্টিড থাকতো তাহলে উদ্ভিদ নিজেই নিজের খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে। ঠিক আছে, মানে নিজে নিজের খাদ্য মূলত তৈরি করতে সাহায্য করবে। তো একটা জিনিস দেখো, এই প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। ওকে, এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো। একজন লিখছে লিপিড বিপাক হয় কিভাবে। প্রথম কথা, মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাক কিভাবে করে এটা কখনো পরীক্ষায় আসবে না। অ্যাটলিস্ট লিপিড যে বিপাক করে এটা জেনে রাখাটা জরুরি। তারপরে তোমার জন্য একবার একটু বলে রাখি লিপিড বিপাক করে কিভাবে। দেখো, লিপিড মূলত, বিপাক বলতে আগে তোমাকে বুঝতে হবে বিপাক জিনিসটা কি। বিপাক আর পরিপাক দুটা জিনিস কিন্তু একই না। আমি তোমার এটা জাস্ট ছোট্ট করে বলছি, তোমার আগ্রহের জন্য তুমি অনেকবার কমেন্ট করছো, আমি দেখছি। কিন্তু যে জিনিসটা আমি একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, জানা অবশ্যই খুবই ভালো, জরুরি। জানার পিছনে কোনো মানে বাধা নাই, কখনো তোমাকে কেউ আটকাবেও না। কিন্তু এমন কিছু জানতে চেয়ে কখনো কোনো টিচারকেই সময় নষ্ট করতে দিবা না বা বলতে দিবা না যে জিনিসটা পরবর্তীতে তোমার অ্যাডমিশন বা একাডেমিকে কোনো কাজে আসবে না। যেমন লিপিড বিপাক মাইটোকন্ড্রিয়া কিভাবে ভূমিকা পালন করে, আমার মনে হয় এই প্রশ্ন কোথাও আসবে না কখনো। তারপর আমি তোমাদেরকে বলছি, আগে বিপাক জিনিসটা কি সেটা বুঝতে হবে তোমার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে। ধরো তুমি একটা খাবার খেলা, সেটা খাওয়ার পরে সর্বশেষ একটা উপাদানে পরিণত করতে থাকে। ঠিক আছে, মনে করো লিপিডের সর্বশেষ উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো এই যে সর্বশেষ উপাদান, এইটা তখন আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে। মানে একেবারে জটিল লিপিড কখনো প্রবেশ করতে পারে না। এতক্ষণ যেটা বললাম যে লিপিডকে পরিপাক করে ফ্যাটি অ্যাসিড গ্লিসার পরিপাক, মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারে পরিণত করলাম, এটা হচ্ছে পরিপাক। যখন সে রক্তে প্রবেশ করে তখন সেটা পেশি বা কোষগুলোতে যায়। লিপিড পেশি বা কোষে অনেক সময় জমা হয়, অথবা কোষের ভিতরে যে শক্তি তৈরি করতে, তাপ উৎপাদন করতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এগুলোকে পরিবহন করে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে, এবং এই লিপিড কিন্তু শক্তি উৎপাদন করার কথা না, কারণ আমরা জানি যে শক্তি উৎপাদনে মেইন ভূমিকা পালন করে গ্লুকোজ। কিন্তু লিপিড তো গ্লুকোজ না, মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তো গ্লুকোজ না। তাকে গ্লুকোজে পরিণত করে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে গ্লুকোজে পরিণত করতে কিছু শক্তি দরকার, এটিপি দরকার। সেই এটিপি আসবে কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। এখন যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, যেটা লিপিডের উপাদান, যেটা গ্লুকোজে পরিণত হইল, এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটা আমরা মেডিকেলে বলে গ্লুকোনিওজেনেসিস। এখন এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে আমরা গ্লুকোজে পরিণত করলাম, এটার জন্য যে শক্তি দরকার, এটিপি দরকার, কে দিবে?
আমি দিব নাকি তামিম তুমি দিবা? দিবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এইভাবে লিপিড বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিয়েছি। যাই হোক, জানা খুবই ভালো, জানাটা জরুরি, কিন্তু আমি বলবো যে ধরো রিলেভেন্ট টাইপের প্রশ্ন করবা, যেগুলো মনে করো জানলে তোমাদের ভালো হবে। এই যে আমি যেটা বললাম, আমি একটা কথা বলি, আমি এটাও বুঝি অনেকের এদিকে ঢুকছে, অনেকের এদিক দিয়ে গেছে, কারণ এই জিনিসটা হচ্ছে আর একটু ডিপ পড়া তো। ধরো মানে ইন ফিউচারে গেলে তোমরা এটা পাবা। পরিপাক শোষণ নামে একটা টপিক আছে, ওইখানে গেলে দেখবা যে তোমার এই অধ্যায় পড়া আছে। ভয় পাওয়ার কিছু নাই, আমি বকাও দিচ্ছি না কাউকে। আবার ভয় এবার কমেন্ট করা বন্ধ করো না যে ভাইয়া মনে হয় মায়া মন খারাপ করে। বাট মানে তোমরা ছোট মানুষ তো, দেখবে এগুলো প্রশ্ন করলে মনে করো ভালো, বাট ধরো একান্তভাবে কোনো বড় ভাই বা কোনো থাকলে ভালো, বাট যখন সম্মিলিতভাবে পড়বা এমন প্রশ্ন করবা যে প্রশ্নটা তোমার একাডেমিক বা অ্যাডমিশন আপাতত কাজে লাগে। আমি মনে করি ওই জিনিসগুলো জেনে গেল। ধরো অ্যাটলিস্ট প্লাস্টিড কে আবিষ্কার করেছে, প্লাস্টিড মনে করো আমি পড়াইনি, কথার কথা, যদি আমি পড়াবো আবিষ্কার নামকরণ, ধরো আমি পড়ালাম না, তুমি প্রশ্ন করলে যে ভাইয়া বইয়ের মধ্যেও নাই বা প্লাস্টিড কে আবিষ্কার করেছে বললেন না, এটা রিলেভেন্ট, এটা আসতে পারে। তাহলে রিলেভেন্ট প্রশ্ন করলে সবচেয়ে ভালো, দেখবে পরবর্তীতে তোমাদের তখন মনে হবে, কারণ সময় অনেক বড় একটা জিনিস। চলো আমরা দেখছো শুরু করার কথা ছিল প্লাস্টিড, চলে গেছিলাম লিপিড বিপাকে। তামিম তুমি কি তোমার অ্যান্সার পেয়েছো? বলো তুমি তোমার অ্যান্সার পেয়েছো নাকি সে চলে গেছে যার অ্যান্সার দিলাম? তামিম না কি তামিমা, সরি তামিমা তাসনিম, আমি এতক্ষণ ধরে তামিম তামিম করছি, সরি, এক্সট্রিমলি সরি। তামিমা তাসনিম, আপনি কি অ্যান্সার বুঝেছেন? আর সমস্যা নেই, এটা নিয়ে আরো ডিটেলস বুঝবা গ্লুকোনিওজেনেসিস লিপিড বিপাকের ক্ষেত্রে, যেটা পরবর্তীতে আমরা পরিপাক শোষণে তোমাদেরকে পড়াবো জুলজিতে। ঠিক আছে, এখানে এই অধ্যায়টা বেসিক অধ্যায় তো, তো অনেক কিছু তোমরা হয়তো বা ভাবতে পারো যে, বিশেষ করে আমার ক্লাসে আসলে যে আচ্ছা কিছু টপিক ভাইয়া বলার সময় বলে পরবর্তী ক্লাসে জানবো, এগুলো তো 9-10 বইতে পড়ছে, একটা সময় তো 9-10 বইতে এগুলো লেখা থাকতো, আমরা পরবর্তী ক্লাসে জানবো। এখন এই পরবর্তী ক্লাসটা কবে আসবে? আসলেই সেই পরবর্তী ক্লাস চলে এসেছে, ইন্টারের পড়া। তো অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো তোমাদেরকে এখন বলবো, কিন্তু এটা ডিটেলস যেগুলো তোমাদের পরীক্ষাও আসবে সেগুলো অন্য অধ্যায়ে আছে। তো অন্য অধ্যায়ের পরে এই অধ্যায় নিয়ে আসলে তোমাদের কাছে তখন বোঝা মনে হবে যে কি রে, একেতে তো এই অধ্যায় পড়ে শেষ করতে পারি না, তার মধ্যে আবার ভাইয়া অন্য অধ্যায়ের পরে এখন পড়াচ্ছে, তাহলে ওই সময় আমরা কি পড়বো? তো প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট টাইম আছে, আমরা তখন পড়বো। ওকে ফাইন। পরিচিতির দিক থেকে আমরা অলরেডি একটা পরিচিতি পেয়েছি, যার নাম হচ্ছে প্লাস্টিড, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। তার মানে 1 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। শুধুমাত্র উদ্ভিদ কোষের কথা বললে ভুল, উদ্ভিদ কোষে তো থাকবে কিন্তু কোনো প্রাণী কোষে থাকবে না। কিসে থাকবে না? প্রাণী কোষে থাকবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবো। যদি প্লাস্টিড প্রাণী কোষে থাকতো তাহলে কি হইতো? যদি প্লাস্টিড প্রাণী কোষে থাকতো তাহলে এই পৃথিবীতে মারামারি সংঘাত হইতো না, কারণ প্লাস্টিডের মধ্যে একটা অন্যতম একটি অংশ আছে। প্লাস্টিড কিন্তু আমরা 3 ভাগে ভাগ করি। প্লাস্টিড কিন্তু সম্মিলিত অংশকে প্লাস্টিড বলা হয়। এই প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করি, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরি করে। দেখছো কখনো উদ্ভিদের মারামারি হয়? তাহলে আমরাও যদি খাদ্য তৈরি করতাম তাহলে আমাদের এই খাবার নিয়ে টেনশন করা লাগতো না। এখন আসো আবিষ্কার এবং নামকরণের ক্ষেত্রে আমরা একজন বিজ্ঞানীকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যার নাম হচ্ছে শিম্পার। বিজ্ঞানীর নাম কি? শিম্পার। তিনি সর্বপ্রথম, বলা হয়ে থাকে যে সর্বপ্রথম প্লাস্টিড পর্যবেক্ষণ করেন। কিন্তু মজার বিষয় আছে। মজার বিষয়টা কি জানো? সর্বপ্রথম প্লাস্টিড পর্যবেক্ষণ করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তিনি যেইটাকে প্লাস্টিড বলছিলেন সেটা আসলে প্লাস্টিডই ছিল না, সেটা ছিল হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ শিম্পার তিনি সর্বপ্রথম আসলে যাকে পর্যবেক্ষণ করেছিল তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়। তিনি যখন মাইক্রোস্কোপে উদ্ভিদ কোষের মধ্যে সবুজ বর্ণের এই অংশটা দেখতে পেল, ক্লোরোপ্লাস্টকে দেখতে পেল, তখন তিনি নাম করলেন প্লাস্টিড। ঠিক আছে, তখন তিনি নাম করলেন কি? প্লাস্টিড। আসলে প্লাস্টিড বলতে ওরকম কোনো কিছু নেই, কারণ প্লাস্টিড সম্মিলিতভাবে 3টি অংশ নিয়ে তৈরি। চলো দেখে নিই কোন 3টি অংশ নিয়ে আসলে তৈরি। এই ছক বা এই ডায়াগ্রাম, আগেই বলে রাখি, এই ডায়াগ্রামটা মূলত তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই ডায়াগ্রামটা আমরা খুব ভালো করে শিখবো, তাহলে দেখবা যে তোমাদের এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু আসলে
তিনটা অংশ নিয়ে প্লাস্টিড সম্মিলিতভাবে তৈরি হয়। আলাদাভাবে প্লাস্টিড বলতে এরকম কোনো কিছু নেই। অর্থাৎ প্লাস্টিডকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বর্ণযুক্ত, একটা হচ্ছে বর্ণহীন, যার কোনো রং নেই। বর্ণহীনের মধ্যে দেখো ভাগ করা আছে লিউকোপ্লাস্ট। বর্ণহীনের মধ্যে কি কাকে বলা হয়েছে? লিউকোপ্লাস্ট। আর বর্ণযুক্তর মধ্যে দেখো ভাগ করা আছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমার মনে হয় যতটুকু সম্ভব তোমরা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট এই তিনটা নাম মোটামুটি হলেও শুনেছো। আর এদেরকে নিয়ে আমরা এখন ডিটেলসে সামনে আস্তে আস্তে আগাবো। এই যে লিউকোপ্লাস্ট, এটা মূলত কালারলেস, অর্থাৎ কোনো রং থাকবে না। বিশেষ ক্ষেত্রে দেখো লিউকোপ্লাস্ট যেহেতু বর্ণহীন, এরা মূলত এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি আছে বিশেষ বৈশিষ্ট্য? সেটা হচ্ছে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল। আলোর প্রতি সংবেদনশীল, অর্থাৎ লিউকোপ্লাস্ট সূর্যের আলো সহ্য করতে পারে না। লিউকোপ্লাস্ট সূর্যের আলোকে সহ্য করতে পারে না। যদি লিউকোপ্লাস্ট কোনো কারণবশত সূর্যের আলোকে পেয়ে ফেলে, তখন সমস্যাটা কোথায় হয়? মানে লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলোর সংস্পর্শে চলে আসে বা সূর্যের আলোর কাছে যায়, তখন লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট এই অংশে পরিণত হবে। অর্থাৎ লিউকোপ্লাস্ট সূর্যের আলো পাওয়ার সাথে সাথেই সে কিসে পরিণত হবে? হয় ক্রোমোপ্লাস্ট নয় ক্লোরোপ্লাস্ট। এই কারণে লিউকোপ্লাস্টের অবস্থানের দিক থেকে এমন জায়গায় উদ্ভিদের অবস্থান করবে যেই জায়গায় মূলত সূর্যের আলো পৌঁছায় না, তা হচ্ছে মানে মাটির নিচে অবস্থিত মূল এবং কাণ্ড। যেই সকল উদ্ভিদের অংশগুলো মাটির নিচে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছানো সম্ভব নয়, সেই সকল জায়গায় মূলত লিউকোপ্লাস্ট থাকে। আমরা সবাই জানি উদ্ভিদের মূল প্রধানত মাটির নিচে থাকে, যেখানে সূর্যের আলো পাওয়া যায় না, তাই সেই জায়গায় মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। এখন লিউকোপ্লাস্ট এতটাই সূর্যের আলোর প্রতি সংবেদনশীল যে তুমি কোনো উদ্ভিদকে মাটি থেকে উপরে তোলার সাথে সাথে সে তার রং পরিবর্তন করে ফেলে। তারপরেও দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিদের মূলগুলো অনেকটা একটু সাদা রঙের হয়ে থাকে, একটু ক্রিম কালারের হয়ে থাকে, কারণ লিউকোপ্লাস্টের কারণে। এখন আসো তাহলে ভাইয়া বর্ণযুক্তের কথা বলেন। আচ্ছা, বর্ণযুক্তের আগে লিউকোপ্লাস্টের তিনটা ভাগ নিয়ে একটু কথা বলি। লিউকোপ্লাস্টের তিনটা ভাগ হচ্ছে, এক নাম্বার ভাগ হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, দুই নাম্বার ভাগ হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট এবং তিন নাম্বার ভাগ হচ্ছে ইলাইলোপ্লাস্ট। এখন প্রশ্ন হচ্ছে, অ্যামাইলোপ্লাস্টের নিচে লেখা আছে শ্বেতসার সঞ্চয় করে, অ্যালিউরোপ্লাস্টের মধ্যে প্রোটিন সঞ্চয় করে, আর ইলাইলোপ্লাস্টের মধ্যে স্নেহ পদার্থ সঞ্চয় করে। কারণ লিউকোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে সঞ্চয় করা। মেইন কাজ কি? সঞ্চয় করা। কি সঞ্চয় করবে? সঞ্চয় করবে মূলত এই যে আমরা এতক্ষণ ধরে শ্বেতসার, মানে এই শ্বেতসারের বাংলা মানে কি জানো? এই শ্বেতসার মানে হচ্ছে শর্করা। শ্বেতসার মানে হচ্ছে শর্করা। শর্করা সঞ্চয় করা, প্রোটিন সঞ্চয় করা, স্নেহ পদার্থ, এগুলো মূলের মধ্যে, মাটির মূলের মধ্যে বা লিউকোপ্লাস্টের মধ্যে জমা থাকে। যদি কোনো লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে, তখন তার নাম হয় অ্যামাইলোপ্লাস্ট। যদি কোনো লিউকোপ্লাস্ট শর্করা বা সঞ্চয় করে, তখন তার নাম হবে অ্যামাইলোপ্লাস্ট। যদি কোনো লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে, তখন তার নাম হবে অ্যালিউরোপ্লাস্ট। যদি কোনো লিউকোপ্লাস্ট লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে, তখন তার নাম হবে ইলায়োপ্লাস্ট। কথা কি বুঝতে পেরেছি? কথা কি বুঝতে পেরেছি? এটা বলো বলো বলো, কথা কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি কিনা বলো। লিউকোপ্লাস্টের এই অংশগুলো কিন্তু প্রচুর অবজেক্টিভে আসে। অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে, অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে, ইলাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে, এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। ওকে, এখন আসো আমরা বর্ণহীন নিয়ে কথা বলবো। কি নিয়ে? মানে বর্ণযুক্ত নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা বর্ণহীন নিয়ে বলেছি, এখন আসো আমরা বর্ণযুক্ত নিয়ে কথা বলবো। ফাইন। এক নাম্বার হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর এক নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মূলত তোমরা অলরেডি দেখতে পাচ্ছ উদ্ভিদের যাবতীয় সবুজ কালারের অংশ যেখানে থাকে, সেটা উদ্ভিদের পাতা হতে পারে, সেটা উদ্ভিদের ডালপালা হতে পারে। যেমন কচুরিপানা সবাই দেখেছি আমরা। তো নর্মালি ক্লোরোপ্লাস্ট বললেই সবার ফার্স্টে মাথার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের পাতা। কিন্তু উদ্ভিদের এমনও কিছু অঙ্গ থাকতে পারে, যেমন ধরো তোমার ঘাসের কথা যদি চিন্তা করো, কচুরিপানার কথা যদি চিন্তা করো, কচুরিপানার কিন্তু টপ টু বটম অর্থাৎ সারা শরীরেই
ক্লোরোপ্লাস্ট থাকে, এই কারণে পুরো শরীরটাই কিন্তু সবুজ কালারের। তাহলে ক্লোরোপ্লাস্ট সেই সকল জায়গায় থাকবে যেখানে তুমি সবুজ পাবা। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় পাবো? যেহেতু ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন অর্থাৎ কালারফুল, ঠিক আছে, রঙিন, এই জন্য এরা মূলত ফুল ফল এগুলোতে থাকে। বিভিন্ন রকমের যে রঙিন ফুল পাওয়া যায়, রঙিন ফল পাওয়া যায়, এগুলোতে ক্রোমোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্ট সব জায়গায় থাকলেও স্পেশালি এরা কোথায় থাকবে? পাতায়, কারণ সকল উদ্ভিদের পাতার মধ্যেই ক্লোরোপ্লাস্ট আছে। এখন দেখো, আমরা যে একটু আগে বর্ণহীন লিউকোপ্লাস্টের ভাগ করলাম না, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলাইলোপ্লাস্ট, ঠিক তেমনই ক্রোমোপ্লাস্টেরও আবার 4টা ভাগ আছে। প্রথমটার নাম হচ্ছে রোডোপ্লাস্ট, 2 নাম্বার হচ্ছে ফিওপ্লাস্ট, 3 নাম্বার হচ্ছে জেন্থোপ্লাস্ট, আর 4 নাম্বার হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। তো এর মধ্যে আমার মনে হয় তোমরা সবাই 2টা নাম, রঞ্জক পদার্থের নামের সাথে পরিচিত আছো। একটা হচ্ছে জেন্থোফিল আর একটা হচ্ছে ক্যারোটিন। যদি পরিচিত না থাকো তাহলে আমি তোমাদের টেকনিক বলে দিই। যেমন কতে ক্যারোটিন কতে কমলা, কতে ক্যারোটিন কতে কমলা। জেন্থোফিল হবে হলুদ। জেন্থোফিল দিয়ে আসলে ওইভাবে মানে কতে ক্যারোটিন কতে কমলা এরকম জেন্থোফিল দিয়ে বানানো সম্ভব না, এটা মনে রাখতে হবে হলুদ। আরেকটা জিনিস দেখো, রতে রোডো, রতে রোডো, রতে রেড, রতে রোডো, রতে রেড। তার মানে রোডোপ্লাস্টের কালার কি হবে? লাল। তাহলে রোডোপ্লাস্টের কালার হচ্ছে লাল, রতে রোডো, রতে রেড, লাল রঙের হয়। কতে ক্যারোটিন কতে কমলা, কমলা কালারের হয়। জেন্থোফিল তো সবাই জানো, জেন্থোফিল হলুদ কালার। তাহলে বাকি থাকে একটাই, সেটার নাম হচ্ছে ফিওপ্লাস্ট, সেটা বাদামি। এটা খালি মনে রাখতে হবে। তাহলে ক্যারোটিন জেন্থোফিল সম্পর্কে যদি আগে আইডিয়া থাকে তাহলে বাসলা, রতে রোডো, রতে রেডোপ্লাস্ট মানে রেড কালার মানে লাল কালার, ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি কালার। এখন দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট এরও কিন্তু ভাগ আছে, এরও 2টা ভাগ আছে, কিন্তু এখানে তোমাদেরকে দেখাইনি, আমি জাস্ট লিখে দিচ্ছি। এর ভাগের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিলের ভাগ হচ্ছে ক্লোরোফিল এ, ঠিক আছে, ক্লোরোফিল এ। আরেকটা ভাগের নাম হচ্ছে ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি। একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি। তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া ক্লোরোফিল এর কালারও সবুজ, ক্লোরোফিল বির কালারও কি সবুজ? না, একটা হচ্ছে ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল এ কি হলদে সবুজ, মানে সোজা বাংলা ভাষায় টিয়া কালার বুঝায়। দেখবা যে সবুজ রং হলুদ রং যদি একসাথে মিক্স করো টিয়া কালার হবে। ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ, ক্লোরোফিল বি কি নীলাভ সবুজ, একটু গাঢ় সবুজ হয়ে থাকে, ঠিক আছে, নীলাভ সবুজ। ক্লোরোফিল বি হচ্ছে কেমন? নীলাভ সবুজ, মানে একটু নীল রঙের একটা আবছা আবছা ভাব আছে। সবুজ রঙের মধ্যে হলুদ রঙের উপর, মানে সবুজ রঙের উপর হলুদ রং ঘষে দিলে যেরকম একটা হলুদ রঙের আবছা আবছা ভাব থাকে, তেমনি ক্লোরোফিল বি এর ক্ষেত্রে সবুজ রঙের উপর নীল রঙকে একটু ঘষে দিলে যেরকম আবছা আবছা ভাব থাকে সেটাকে বলে নীলাভ সবুজ। তাহলে আমরা অলরেডি বর্ণযুক্ত ক্রোমোপ্লাস্টের ভাগ পড়লাম, তার হচ্ছে কয়টা? 4টা ভাগ আছে। বর্ণহীনের 4টা ভাগ আছে। ক্লোরোপ্লাস্টেরও 2টা ভাগ আমি তোমাদেরকে এক্সট্রা করে লিখে দিলাম, ক্লোরোফিল এবং ক্লোরোফিল বি, এবং তাদের কালারগুলো বললাম। আশা করি এইটা পুরোটা তোমাদের অবজেক্টিভের জন্য লাগবে। কে কোন কালার, কার অবস্থান কোথায়, কার কাজ কি, এগুলো একটু মাথায় রাখবো। অলরেডি তো তোমাদের বর্ণহীন লিউকোপ্লাস্টের কাজ বলছি সঞ্চয় করা, যেগুলো প্রোটিন শর্করা সঞ্চয় করবে। ক্লোরোপ্লাস্টের কাজ আমরা জানি, সবাই পড়ে আসছি 9-10-এ, শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সালের সংশ্লেষণ সাহায্য করবে। আর ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন হয়, ফুল ফল মূল বীজ গাজর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, গাজর যদিও মূল সেখানে লিউকোপ্লাস্ট থাকার কথা, কিন্তু যেহেতু গাজর লাল রং হয় অর্থাৎ জেন্থোফিল ক্যারোটিন মিক্স থাকে, তাই তার মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে। এগুলোর কাজ কি? ক্রোমোপ্লাস্ট যে সকল ফুল ফলে থাকে এগুলো আকৃষ্ট করে, যেমন খুব সুন্দর ফলকে আমাদেরকে আকৃষ্ট করে, সুন্দর ফুলকে মৌমাছিকে আকৃষ্ট করে, এতে উদ্ভিদের প্রজনন হয়, মধু তৈরি হয়, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো এক লাইনে বা এক কথায় বললে তোমরা সবাই মোটামুটি জানবা। তারপর আমরা পরবর্তীতে এটার পার্থক্য বা বিভিন্ন ধরনের পার্থক্য পড়তে যেয়ে পাবো। তো আমরা চলো এখন আমরা 3 নাম্বারের একটা পড়া পড়বো। তো তার আগে তোমাদেরকে একটা ছবি দেখায় নিচ্ছি, যে ছবিটা তোমরা 9-10-এ দেখেছো। তোমাদের 9-10-এর পড়ার সাথে ইন্টারমিডিয়েটের পড়াগুলোকে একটু মিল দেখাচ্ছি, যাতে হুট করে মাথার মধ্যে বসে না পড়ে যেগুলো দেখিনি। 9-10-এর বই দেখলে এরকম একটা ক্লোরোপ্লাস্টের ছবি দেখেছো, ক্লোরোপ্লাস্টের গঠন তোমাদের 9-10-এও আঁকা মানে লাগছে, এখানেও সেম টু সেম একই জিনিসই তোমার রাখতে হবে, ডিফারেন্ট কিছু না। চলো আমরা একে দেখাই আবার তোমাদেরকে ছবি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন।
তো ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যদি আবার তোমাদেরকে ছবি আকারে বলি তাহলে দেখো কেমন হয়। ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে এরাও মূলত কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে, দ্বি স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? দ্বি স্তর। এটা বাহিরের স্তর, আর একটা স্তর আছে সেটা হচ্ছে ভিতরের স্তর। কোন স্তর? ভিতরের স্তর, ঠিক আছে। দ্বি স্তরের মতো এটাও হচ্ছে ভিতরের স্তর। দেখো, আচ্ছা, এটা হচ্ছে ভিতরের স্তর। ওকে, আচ্ছা সরি, ওকে, ভিতরের স্তর। ভিতরের স্তরে হাত দিয়ে রাখতে হবে। তোমার মূলত এই যে আমরা পড়েছিলাম মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তর ভিতরের দিকে ভাঁজ হয়েছিল, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে ভিতরের দিকে কোনো স্তর ভাঁজ হবে না। ভিতরের দিকে কোনো স্তর কি হবে না? ভাঁজ হবে না, ঠিক আছে। অর্থাৎ ভিতরের স্তর জাস্ট ভিতরের স্তরেই থাকবে, এদের মধ্যে কোনো ভাঁজ হবে না, জাস্ট দুইটা স্তর তৈরি করবে। তার মানে আমরা আবরণের দিক থেকে একটা জিনিস বুঝলাম যে ক্লোরোপ্লাস্টও মাইটোকন্ড্রিয়ার মতো দ্বি স্তর বিশিষ্ট হয়ে থাকে। কয় স্তর বিশিষ্ট হয়? দ্বি স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মতো কয় স্তর বিশিষ্ট হয়? দ্বি স্তর বিশিষ্ট হয়। তোমরা সবাই যেহেতু জানো তাহলে আমরা স্তরগুলো বলে নিই। এই যে বাইরের স্তরের নাম হচ্ছে বহিস্থ স্তর, বহিস্থ, ঠিক আছে, বহিস্থ স্তর বা বহিস্থ আবরণ। আর যে ভিতরের আবরণটা আছে, এই ভিতরের আবরণের নাম হচ্ছে অন্তস্থ স্তর, অন্তস্থ স্তর। ভিতরের আবরণের নাম কি? অন্তস্থ স্তর। তাহলে এই দুটো স্তরের কথা গেল। এবং দুই স্তরের মাঝখানে ফাঁকার নাম, অর্থাৎ যেটা আমরা মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম যে দুই স্তরের মাঝখানে ফাঁকা জায়গার নাম হচ্ছে, সেটা হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। আচ্ছা, একটা কোশ্চেনে অ্যান্সার দিয়ে নিই তার আগে। তার নাম হচ্ছে তাপসিয়া পারভিন মাকসুদা। সে সুন্দর একটা কোশ্চেন করেছে, ভাই গাজর তো মূল, আপনি বলেছেন সকল মূলে মূলত লিউকোপ্লাস্ট থাকে, তাহলে কি গাজরে সূর্যের আলো পড়ে না? তো এটা একটা জিনিস বলে রাখি, এটা ভালো একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন। গাজর মূল হলেও তার ভিতর লিউকোপ্লাস্ট থাকে না, তার মধ্যে মূলত ক্রোমাটিন, ক্যারোটিন এই ধরনের রঞ্জক পদার্থ থাকে। মানে এটা এক ধরনের স্পেশাল মূল, যেই মূলের ভিতরে ক্যারোটিন, ক্রোমাটিন থাকে। বুঝতে পেরেছ? যার কারণে ওর বেসিক মানে ওর জন্মগতভাবেই ওর কালার হচ্ছে মানে ওই কমলা কালার বলো বা লাল কালার বলো, এটা মাথায় রাখতে হবে। গাজরে লিউকোপ্লাস্ট থাকে না। ওকে ভাই, ক্রোমোপ্লাস্ট, ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোসায়ানিন নীল, এগুলো এসএসসির বইতে ছিল। ইয়েস, সুন্দর একটা কথা, সেটা হচ্ছে সায়াদুন বিনতে আরিফ ও একটা সুন্দর তথ্য দিছে যে তোমাদের এই বইতে মানে তোমাদের এই যে কথা বলতে গেলে কোষের গঠনের ক্ষেত্রে তোমাদের ছিল হচ্ছে এই কয়টাই, মানে রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন। তোমাদের এসএসসির বইতে যেমন আছে আমাদের বইতেও আছে। এবং তোমাদের আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে তোমরা যে বললা না, ও যেটা বললো না, এটা কিন্তু এই অধ্যায়ের না, এটা নবম অধ্যায়ের পড়া। তারপরে যেহেতু বলছে তাই আমি একটু দেখাই দিই তোমাদেরকে। মূলত এই যে ফাইকোসায়ানিন, এটা যেহেতু ও তথ্য দিয়েছে, সায়ানিন, এটা তোমাদের রিলেভেন্ট একটা প্রশ্ন, এটা সুন্দর কথা, এটা তোমরা নবম অধ্যায়ে পড়তা, যেহেতু ও বলছে তাই তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে ফাইকোইরিথ্রিন, ঠিক আছে, ফাইকোইরিথ্রিন। ও মূলত দুইটা কালার বলেছে, একটা হচ্ছে এইটার কালার হচ্ছে নীল কালার, আর ইরিথ্রিনের কালার হচ্ছে লাল কালার। এটা তোমরা এই অধ্যায়ে পাবা না, কোষের গঠনে পাবা না, নবম অধ্যায়ে পাবা। ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এই যে নামকরণটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সায়ানিন, এই সায়ানিন দিয়েই বোঝায় হচ্ছে নীল কালার। সায়ানিন দিয়ে কি বোঝায়? নীল। আর ইরিথ্রিনের ইরি শব্দের অর্থই হচ্ছে লাল। কিভাবে বুঝবা? দেখবা লোহিত রক্তকণিকার নাম শুনছো না? আরবিসি, রেড ব্লাড কর্পাসল, তার আরেকটা নাম ছিল এরিথ্রোসাইট। ওই ইরিথ্রি থেকে শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে লাল। এবং মজার বিষয় হচ্ছে এই ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিন, এদের দুইজনকে দুইজন যখন একত্রে থাকে তখন তাদের নাম হয়ে থাকে ফাইকোবিলিনস। তাদের নাম কি হবে? ফাইকোবিলিনস। তার মানে এই তথ্যগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো এটা বইয়ের মধ্যে, কারণ এটা পরবর্তীতে নবম অধ্যায়ে গেলে এই ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোবিলিনস এই রঞ্জক পদার্থগুলো আমাদের কাজে লাগবে। তোমরা ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিনের নাম শুনলা, কিভাবে নামকরণ আসছে এর থেকে একটা তথ্য দিলাম, এদের দুইজন একত্রে নামকরণ বলা হয় ফাইকোবিলিনস। ওকে ফাইন, খুব সুন্দর একটা কথা বলছো। আমরা এবার মানে ক্লোরোপ্লাস্টের গঠনে যাই। শোনো, আমি তোমাদের সবসময় চেষ্টা করি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। সবার অ্যান্সার হয়তো বা দিতেও পারি না, কিন্তু যে কমেন্টের অ্যান্সার দিলে হয়তো বা তোমাদের কাজে দিবে সেগুলো হয়তো বা, এটা তোমরা যদি এখন অফলাইন থাকতা প্রত্যেকের অ্যান্সারই দিতে পারতাম, কিন্তু
অনলাইনের ক্ষেত্রে আমি তোমাদেরকে চেষ্টা করি সবসময় যাতে তোমরা অফলাইনের মতো ফিল করো। সবাইকে অ্যান্সার না দিতে পারলেও এমন কিছু কমেন্টের অ্যান্সার দিব বা দিতে চেষ্টা করি যেটাতে মাধ্যমে সবার উপকার হয়। আসো, বহিস্থ আবরণ অন্তঃস্থ আবরণ গেল, এখন আসো এদের আবরণের মধ্যে কিন্তু কোনো কৃষ্টি মিষ্টি নাই। এদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এদের ভিতরের দিকে অর্থাৎ ভিতরের স্তরে এইরকম থাইলাকয়েড দেখা যায়। কি দেখা যায়? থাইলাকয়েড। এই যে এরকম থাইলাকয়েড দেখা যায়, ঠিক আছে? এইটাকে আমরা নামকরণ করি থাইলাকয়েড। আমি আগে সিঙ্গেল এটাকে দেখাই। এই অংশটার নাম হচ্ছে থাইলাকয়েড। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড মূলত একটি ক্লোরোপ্লাস্টের মেইন অংশ হিসাবে যদি তুমি ডিফাইন করতে চাও, যাচাই করতে চাও, তাহলে একটি ক্লোরোপ্লাস্টের মেইন বা প্রধান অংশ হচ্ছে থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের মেইন বা প্রধান অংশ কি? থাইলাকয়েড। কারণ এই থাইলাকয়েডই মূলত তোমার সালের সংশ্লেষণ প্রক্রিয়া থেকে শুরু করে যা যা কিছু আছে সেই কাজগুলো করে থাকে। এখন এই থাইলাকয়েড একটা থাকে না। থাইলাকয়েড কি হয়? এরকম অসংখ্য, মনে করো 3-4টা জোড়াবদ্ধ অবস্থায় থাকে। মনে করো এরকম 4টা থাইলাকয়েড একসাথে আছে। সিঙ্গেল অংশগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। কিন্তু যখনই এরা একসাথে থাকে, এই যেরকম একসাথে জোড়া বেঁধে থাকে, তখনই এর নাম হচ্ছে গ্রানাম, বা এটাকে আমরা বলে থাকি গ্রানাম চাকতি। এটার নাম কি? গ্রানাম চাকতি, ঠিক আছে? তাহলে গ্রানাম চাকতি বা গ্রানাম এবং থাইলাকয়েডের মধ্যে পার্থক্যটাকে বুঝতে পেরেছো? যে কোনটাকে আমরা গ্রানাম বা গ্রানাম চাকতি বলবো, কোনটাকে আমরা থাইলাকয়েড বলবো। সেম ভাবে এরকম অসংখ্য থাইলয়েড ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। এরকম অসংখ্য থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের মধ্যে এবং গ্রানাম চাকতি ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। মনে করো এখানে একটা থাইলাকয়েড বা গ্রানাম চাকতি আছে, ওইখানে একটা থাইলাকয়েড বা গ্রানাম চাকতি আছে। কথা কি বুঝতে পারছো? থাইলাকয়েড এবং গ্রানাম চাকতি বা গ্রানাম সম্পর্কে তো বুঝলা। সিঙ্গেল গুলো হচ্ছে থাইলাকয়েড, আর যখন সংঘবদ্ধভাবে হিসাবে থাকে অনেকগুলো থাইলাকয়েড, সেগুলোকে বলে গ্রানাম। এখন এই থাইলাকয়েড এবং গ্রানামের মধ্যে এই দুইজনের গ্রানামের মধ্যে বা কোনো অপর পাশে, এক পাশে, দুই পাশে থাইলাকয়েডের মধ্যে সংযোগকারী একটা নালী থাকে। কি থাকে? সংযোগকারী এক ধরনের নালী থাকে। এই নালীর নাম কি? এই নালীর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। প্রশ্ন হচ্ছে স্ট্রোমা ল্যামেলি কেন নামকরণ করা হলো? স্ট্রোমা ল্যামেলি কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে এই যে থাইলাকয়েড বা যে ক্লোরোপ্লাস্ট, এর ভিতরে কিছু তরল পদার্থ দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? তরল পদার্থ দেখতে পাওয়া যায়। এই তরল পদার্থের নাম তোমরা যেমন মাইটোকন্ড্রিয়ায় পড়েছিলা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স থাকে, তেমনি ক্লোরোপ্লাস্টের ভিতরে এই তরল পদার্থের নাম হচ্ছে স্ট্রোমা। অর্থাৎ তরল পদার্থের নাম কি? স্ট্রোমা। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে, এই তরল পদার্থের নাম বললেন, ভালো কথা, কিন্তু এর নাম স্ট্রোমা ল্যামেলি হলো কেন? আচ্ছা, আগে আমরা তরল পদার্থের নাম দিয়ে দিই। তরল পদার্থের নাম হচ্ছে স্ট্রোমা বা মাতৃকা। এখন প্রশ্ন হচ্ছে এর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি কেন হলো? যেহেতু এটা ক্লোরোপ্লাস্টের একটি অপরের গ্রানাম চাকতির মধ্যে নালী হয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। এই জন্য নালীকে আমরা বলে থাকি মূলত বায়োলজি ভাষায় ল্যামেলি। অর্থাৎ এই ল্যামেলি মানে হচ্ছে নালী। আর কোথায় অবস্থান করতেছে এই নালীটা? কোথায় অবস্থান করতেছে? স্ট্রোমা বা মাতৃকার ভিতরে। এই কারণে এই নালীর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। পাশাপাশি তোমাদেরকে আমি কি বলেছিলাম? যে পাশাপাশি এখানে আরো দুইটা জিনিস থাকবে, যে দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। যেটা মাইটোকন্ড্রিয়া ছিল সেটা তোমার হচ্ছে পাশাপাশি ক্লোরোপ্লাস্টে থাকবে। একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, এবং আরেকটা জিনিস কি থাকবে? আরেকটা জিনিস থাকবে হচ্ছে এই কি দিয়ে আঁকবো, লাল দিয়ে আঁকবো। আরেকটা হচ্ছে 70S রাইবোজোম। আরেকটা কি থাকবে? 70S রাইবোজোম। ঠিক আছে, 70S রাইবোজোম, যারা মূলত গাঠনিক স্ট্রাকচার বা উপাদান হিসাবে কাজ করে। তাহলে এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমি মূলত ছবিটা আঁকার ক্ষেত্রে একটা গ্রানাম চাকতি দিছি। তোমরা আরেকটু সুন্দর করার জন্য আরেকটা গ্রানাম চাকতি দিতে পারো, দিলে আরো সুন্দর হবে। শুধু ডিএনএ বলা যাবে না, বলতে হবে বৃত্তাকার ডিএনএ। তাহলে মোটামুটি আমরা কি কি জিনিস পেলাম? মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির মধ্যে আমরা পেয়েছি সর্বপ্রথম আবরণের মধ্যে বহিস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ, দুই স্তর বিশিষ্ট হয়।
সেকেন্ড বিষয় পেয়েছে এর ভিতরে যে তরল পদার্থ তার নাম হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স বা স্ট্রোমা। 3 নম্বর হচ্ছে এই অংশটাকে বলা হয় গ্রানাম চাকতি, আর গ্রানাম চাকতির প্রত্যেকটা সিঙ্গেল অংশকে বলা হয় থাইলাকয়েড। একটি গ্রানাম চাকতি থেকে অপর গ্রানাম চাকতির মধ্যবর্তী সংযোগকারী নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এছাড়া বৃত্তাকার ডিএনএ এবং সেই সাথে 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়। আশা করি ঠিক আছে, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তরল পদার্থ রাইবোজোম না, তরল পদার্থ রাইবোজোম না, তরল পদার্থটা হচ্ছে ম্যাট্রিক্স বা স্ট্রোমা হবে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো? আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমাদের একটু পরে কেমিস্ট্রি ক্লাস আছে। তো আমরা এখন ক্লোরোপ্লাস্ট, এটা বুঝতে পারলে ক্লোরোপ্লাস্টের কাজে যাব। ঠিক আছে, কাজ করতে মানে কাজে পড়তে যাব। তো আমি তো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দুইটা গ্রানাম চাকতি দেখেছি, তোমরা এখানে আরেকটা গ্রানাম চাকতি আরেকটা গ্রানাম চাকতি দিয়ে একটু সংযোগকারী নাল দিও, মানে মোটামুটি 2 জোড়া মানে 4 জোড়া, 2 জোড়া হচ্ছে তোমার, মানে এখানে একটা গ্রানাম চাকতি এখানে একটা গ্রানাম চাকতি দিছি, এর নিচে একটা গ্রানাম চাকতি এখানে একটা দিয়ে সুন্দর দেখো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কি কি থাকে আর কি, এই জন্য বেসিক হিসাবে দিছি, তোমরা একটু সুন্দর করে আঁকবা। হ্যাঁ, আচ্ছা এইবার আরেকটা কথা বলে রাখি, এখানে একটা স্পেশাল লাইন বলবো তোমাদের জন্য খেয়াল করো। তোমরা নিকনেম নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে মনে করো অপর নাম, মানে এই টপিকের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টের অপর নাম। তো তোমাদেরকে যদি অপর নামের কথা বলা হয়, ক্লোরোপ্লাস্টের অপর নামের কথা যদি বলা হয়, আমি জানি তোমরা সবাই জানো যে ক্লোরোপ্লাস্টকে মূলত কোনটাকে, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টকে মূলত অপর নামে কি নামে ডাকা হয় সবাই জানো, যেহেতু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট, মানে কোষের রান্নাঘর। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কোষের রান্নাঘর। তো এইটা নিয়ে আমার মনে হয় এক্সপ্লেন করার তেমন কোনো প্রয়োজন নাই যে কেন কোষের রান্নাঘর বলা হয়, কারণ আমরা সবাই জানি যে রান্নাঘরে সবসময় তরকারি রান্না হয়, তেমনি ক্লোরোপ্লাস্টে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। কিন্তু এই তথ্যটা তোমাদের একটু হয়তোবা অনেকেই অবাক করবে অথবা অনেকেই জানো, এর আরেকটা সুন্দর নাম আছে। এর আরেকটা সুন্দর নাম হচ্ছে শক্তি রূপান্তর অঙ্গ। শক্তি রূপান্তর অঙ্গ, এবং এই শক্তি রূপান্তর অঙ্গ দিয়ে, এই শক্তি রূপান্তর অঙ্গ এই শব্দটাকে ব্যবহার করে উদ্দীপক হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট যখনই এই শক্তি রূপান্তর অঙ্গ এই শব্দটা পায়, মানে শক্তি কথাটাই শুনে ম্যাক্সিমাম স্টুডেন্ট বোকার মতো, মনে করো উদ্দীপকে লেখা আছে, উদ্দীপকটা এরকম হলো A = শক্তি রূপান্তর অঙ্গ, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই শক্তি কথাটা শোনার পরেই বললো, ধরো গ নাম্বারের প্রশ্ন বললো যে এ যে অঙ্গ সেই অঙ্গটার ছবি আঁকো, সবাই মাইটোকন্ড্রিয়া আঁকা শুরু করে। মনে রাখবা, শক্তি তৈরি করা আর শক্তি রূপান্তর করা দুটা কিন্তু ভিন্ন। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারে, কিন্তু ক্লোরোপ্লাস্টকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে শক্তি রূপান্তর অঙ্গ। প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই জানো যে শক্তি পরিবর্তনশীল, ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি, যেমন বিদ্যুৎ শক্তি যখন লাইটের ভিতর দিয়ে, ফিজিক্সের পড়া চলে যায় তখন আলো বের হয়, তাহলে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এখন ঘটনা হচ্ছে, ধরো এটা হচ্ছে ধরো একটা ক্লোরোপ্লাস্ট, এটা কি, এটা মনে করো একটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট ছোট্ট করে আমি একটু দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড, এখানেও মনে করো থাইলাকয়েড এবং এর মধ্যে স্ট্রোমা ল্যামেলি। ওকে ফাইন। এখন যখনই এই সূর্যের আলো, এটা কিসের আলো? সূর্যের আলো। তো সূর্যের যে আলো, এই যে সূর্যের আলো, এটাও তো একটা শক্তি। সূর্যের আলো একটা শক্তি না? সূর্যের আলো একটা শক্তি। যখন সূর্যের আলো ক্লোরোপ্লাস্টের উপর পড়ে, মানে বিশেষ করে থাইলাকয়েডের উপর পড়ে, তখন এই সূর্যের আলো ক্লোরোপ্লাস্টের ভিতরে যাওয়ার পরে এই সূর্যের আলোকে একটা বিশাল ঘটনার মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি ফটোফসফোরাইলেশন, ঘটনাটার নামটা আমি রেখে দিচ্ছি। সূর্যের আলো ক্লোরোপ্লাস্টে পড়লো, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টে পড়ার পরে ক্লোরোপ্লাস্টে একটা ঘটনা ঘটবে যার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সর্বশেষ
এটিপি তৈরি করে। কি এটিপি তৈরি করে? এই ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ এই সূর্যের আলোকে ক্লোরোপ্লাস্ট এটিপি শক্তিতে রূপান্তর তৈরি করে, মানে রূপান্তরিত করে। শক্তি যেমন পরিবর্তন হয়, বিদ্যুৎ শক্তি তোমার হচ্ছে ফ্যান ঘুরাইলে যেমন যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, তেমনি সূর্যের আলো ক্লোরোপ্লাস্টের মধ্যে পড়লে সেটা এটিপি শক্তিতে পরিণত হয়। আর এটিপি শক্তির নাম হচ্ছে রাসায়নিক শক্তি। তার মানে ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোকে অর্থাৎ আলোক শক্তিকে এটিপি তৈরি করে, অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিণত করে। এইটাই হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গ। আর এই যে সূর্যের আলো, ক্লোরোপ্লাস্ট, তারপরে ফটোফসফোরাইলেশন, এটা হচ্ছে হিউজ পরিমাণ পড়া, যেটা নবম অধ্যায়ে তোমাদেরকে পড়াবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, ওই যখন নবম অধ্যায় খুলবা, খোলার পরে ওইখানে একটা টপিক আছে, টপিকের নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। তোমরা সবাই এই জিনিসটা হয়তো পড়েছো যে সালোক সংশ্লেষণ দুটি পর্যায়ে হয়, একটা আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর মানে হচ্ছে যেখানে সূর্যের আলো প্রয়োজন, আর আলোক নিরপেক্ষ মানে হচ্ছে যেখানে সূর্যের আলো প্রয়োজন নেই। এই সেই সূর্যের আলোকে কেন, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না যে সালোক সংশ্লেষণ হতে গেলে কেন আলো দরকার? কারণ আলো একটা, সূর্যের আলো একটা শক্তি, আলোক শক্তি, যা মূলত সর্বপ্রথম ক্লোরোপ্লাস্ট এটাকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করে, অর্থাৎ সূর্যের আলোকে রূপান্তরিত করে এটিপি তৈরি করে। এই এটিপিকে ব্যবহার করেই পরবর্তীতে গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ এটিপিকে ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করে। সূর্যের আলোকে এটিপিতে রূপান্তর করা হলো, অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিণত করা হলো, এই জন্য এটাকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গ। তাহলে শক্তি রূপান্তরের অঙ্গ বললেই আমরা অ্যান্সার করব। যদি এরকম থাকে প্রশ্নের মধ্যে উদ্দীপকে শক্তি রূপান্তর অঙ্গ, এর গঠনাঙ্গ, তার মানে বুঝতে হবে এটা কাকে ইন্ডিকেট করেছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে ইন্ডিকেট করেছে। ডোন্ট সে বা ডোন্ট আস্ক মি যে ফটোফসফোরাইলেশন পড়ান। ফটোফসফোরাইলেশন খুবই জবরদস্ত একটা পড়া। যদি কারোর খুবই আগ্রহ থাকে, সম্ভবত ইউটিউব চ্যানেলে আমি এটার ক্লাস দিয়েছিলাম, দেখতে পারো, বাট এখন দেখো না, ছোট মানুষ তো তোমরা, আস্তে আস্তে সামনের দিকে যাও, তখন এগুলো বুঝবা। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা যে শক্তি রূপান্তর অঙ্গ কেন ক্লোরোপ্লাস্টকে বলা হয়, আর শক্তি তৈরির কারখানা বা পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। এই দুইটার ব্যাখ্যা কেন বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, এটা আমরা উদ্ভিদশাহী তত্ত্বতে ইনশাআল্লাহ ডিটেলসে পড়াবো। এখন এটা কি তোমরা ভুলবা যে শক্তি রূপান্তর অঙ্গ হলে কোন কোষ সংজ্ঞাণুকে বোঝানো হচ্ছে, আর শক্তি তৈরির কারখানা হলে কোন অঙ্গকে বোঝানো হচ্ছে, এটা মাথায় রেখো। হ্যাঁ, আর রাখবো, আর মাত্র 10 মিনিট সময় দিবে, এরপরে আমি তোমাদেরকে রেখে দিব। আমাদের জাস্ট এই যে কাজ আর দুইটা পার্থক্য আছে, এই দুইটা পার্থক্য এবং কাজ তোমাদেরকে বাড়ির কাজ দিব যাতে পড়বো। আচ্ছা দেখো, ক্লোরোপ্লাস্টের কাজ মাত্র 5টা, সো 5টা কাজ দিয়ে আমরা শেষ করব, তারপর আমরা হচ্ছে পার্থক্য জাস্ট দেখব, এবং পার্থক্য দেখতে পড়তে সময় লাগবে না, এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। যেমন সর্বপ্রথম ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এই যে দেখো 2 নাম্বার পয়েন্ট, সৌরশক্তিকে জৈবিক শক্তি। জৈবিক শক্তি মানে বুঝো, এই যে জৈবিক শক্তি মানে হচ্ছে এটিপি, এটিপিতে রূপান্তর করা, এই যে রূপান্তর করা, এবং বায়ুকে, কার্বন ডাইঅক্সাইডকে আরইউবিপি। ঠিক আছে, আরইউবিপি মানে হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। ঠিক আছে, আরইউবিপি হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। আরইউবিপি মানে কি? আরইউবিপি মানে হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 বিসফসফেট, শুধু ফসফেট না, রাইবোলোজ 5 বিসফসফেট। এই যে রাইবোলোজ 5 বিসফসফেট, এইটা থেকেই মূলত, অর্থাৎ এইটা থেকেই মূলত তোমাদের গ্লুকোজ জাতীয় খাদ্য উপাদানগুলো তৈরি হয়। রাইবোলোজ 5 বিসফসফেট থেকেই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, এটার চক্রের নাম হচ্ছে ক্যালভিন চক্র। তোমরা হয়তোবা শুনে থাকবা ক্যালভিন চক্র, যেই চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাইবোলোজ 5 বিসফসফেট থেকে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তৈরি হয়। তো এইটা মূলত, যেহেতু এটা গ্লুকোজ তৈরি করা সালোক সংশ্লেষণের কাজ, তার মানে এটা ক্লোরোপ্লাস্টে ঘটে থাকে। এছাড়া ক্লোরোপ্লাস্টের জন্য প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা। এই যে দেখো 4 নাম্বার পয়েন্টটা, যেটা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করছিলাম, যে ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যের আলোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করা, মানে সূর্যের আলোকে ব্যবহার করেই এটিপি তৈরি করা। এই এটিপি তৈরি করাটাই হচ্ছে, অর্থাৎ রূপান্তর করা হচ্ছেই শক্তি রূপান্তর অঙ্গ হিসেবে কাজ করে। এছাড়া সালোক এবং শ্বসন অর্থাৎ ফটো রেসপিরেশন, শ্বসন ঘটাতেও মূলত সাহায্য করে থাকে। এছাড়া আরো দুইটা জিনিস হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ আরেকটা পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ইনহেরিটেন্স
ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স রক্ষা করা। কারণ প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজম ইনহেরিটেন্স রক্ষা করা মানে কি? রক্ষা করা, অর্থাৎ এই কাজটা দেখো সবগুলো কাজ সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড বা রিলেশন থাকলেও এই কাজটা তোমার রিলেশন সালোক সংশ্লেষণের বাইরে। ইনহেরিটেন্সের বাংলা মানে হচ্ছে বংশগতি, অর্থাৎ আমাদের যে জিন থাকে না বংশগতি, সেই বংশগতির জিন বা বৈশিষ্ট্যকে ইনহেরিটেন্স বলি। মূলত সাইটোপ্লাজমের যত প্রকার জিনগত বৈশিষ্ট্য আছে সেগুলো নির্ধারণ করে থাকে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ প্রত্যেকটা কোষ অঙ্গাণুর তার নিজস্ব স্পেশাল কাজ বাদেও আরো বিশেষ কিছু কাজ থাকে, যেমন মাইটোকন্ড্রিয়ায় দেখলাম শক্তি তৈরি করা বাদে অনেকগুলো কাজ ছিল, তেমন এদেরও। আচ্ছা, রাইবোলোস কি একজন জিজ্ঞেস করেছে, ছোট্ট করে বলি। রাইবোলোস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। কার্বন বিশিষ্ট সুগার তোমাদেরকে একটু মনে করায় দিই, তাহলে আরো ভালো হবে। তোমরা ডিএনএ আরএনএ পড়েছিলে না? তোমরা দেখবা যে তোমাদের বায়োলজি বইতে 9-10 এর বইতে সর্বশেষ তোমাদের ডিএনএ আরএনএ ছিল ডিঅক্সিরাইবোস সুগার, তারপরে রাইবোস সুগার, রাইবোস অ্যাসিড মানে ডিঅক্সিরাইবোস সুগার, রাইবোস সুগার এরকম ছিল না, ডিএনএ আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ওই রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইবোস সুগার। অর্থাৎ শর্করার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। আমরা যে গ্লুকোজটা খাই সেটা মূলত 6 কার্বন বিশিষ্ট, এই জন্য ওটাকে আমরা গ্লুকোজ বলি বা হেক্সোজ সুগার বলি। আর রাইবোলোজ বা রাইবোস সুগারটা মূলত 5 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে পেন্টোজ সুগার বলি। অর্থাৎ গ্লুকোজের আরেকটা ভাই হচ্ছে রাইবোস। মনে রাখবা এটা এক ধরনের শর্করা। এটা কি এক ধরনের শর্করা যার প্রধান কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। সুগার বলা হয় কেন? চিনি, কারণ এটা স্বাদে মিষ্টি হয় এই কারণে। আশা করি এতটুকু জানছো। কারণ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রত্যেকটা প্রশ্নের এটাই হয়, আমি দেখছি আমার বিগত 7-8 বছরের প্রত্যেকটা স্টুডেন্ট, আমি জানি এটা আসলে তোমাদের দোষ না, এটা আসলে তোমাদের 9-10 এর বইয়ের একটা সমস্যা, যে 9-10 এর বইটাকে এতটা কনসেস্টেড করে লেখা যে ইন্টারে এসে এই জিনিসগুলো অনেক বেশি জানার প্রয়োজন হয়। এই যে আমি এতক্ষণ ধরে বললাম না 5 কার্বন বিশিষ্ট সুগার, এটাও দেখবে তোমরা কোষ রসায়নের ডিটেলসে পড়বে এবং এটার স্ট্রাকচারও আঁকা লাগে। এটা সংকেত হচ্ছে C5H10O5, ঠিক আছে? এইটার সংকেত রাইবোস সুগারের সংকেত হচ্ছে C5H10O5, যেটা তোমরা দেখবে পরীক্ষায় কোষ রসায়ন 3 নাম্বার অধ্যায়ে। এটা যে গাঠনিক স্ট্রাকচার আছে, অর্থাৎ গাঠনিক স্ট্রাকচারটা অনেকটা এরকম, অক্সিজেন, কার্বন 1 2 3 4 আর এই যে ধরো 5, এই যে দেখো 5টা কার্বন হলো। 5টা কার্বনের মধ্যে 5 নাম্বার কার্বনের CH2OH, উপরে হাইড্রোক্সিল, নিচে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল এবং সর্বশেষ হাইড্রোজেন। এই স্ট্রাকচারটাই হচ্ছে রাইবোস সুগারের স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচারের নাম হচ্ছে রাইবোস সুগারের স্ট্রাকচার। একজন বলছে হ্যাঁ ভাই এইটার নাম রাইবুলোস 1,5 বিসফসফেট না? হ্যাঁ, এটার নাম হচ্ছে রাইবুলোস 1,5। আচ্ছা, আমি 1টা দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে রাইবুলোস 1,5 বিসফসফেট, যার নাম হচ্ছে RU মানে বিপি শর্টকাটে বলা হয়। আর রাইবুলোস কি, তার স্ট্রাকচার কেমন, সবই তোমাদেরকে শর্টে দেখাই দিলাম যে এটা দেখতে কেমন হয়। ওকে, ফাইন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, লাস্ট 2টা স্লাইড, চলো। ক্লোরোপ্লাস্টের কাজ লেখার সময় কি চিত্র আঁকতে হবে? না, ক্লোরোপ্লাস্টের কাজ লেখার সময় চিত্র আঁকতে হবে না। 5টা কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ খুব কম আসলেও বলা যেতে পারে 4 নাম্বার আসলে যে কয়টা পয়েন্ট আছে 5-6টা সেটাই লিখে দিবা, কোনো চিত্র আঁকা লাগবে না। আর এইটা খুব বেশি আসে এবং দেখবে এখন তোমাদের কাছে এই ছকটা তোমাদের কাছে দুধ ভাত বা পানির মতো লাগবে। কেন? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য। আমরা খুব দ্রুত আগাবো যেহেতু তোমাদের একটু পরে কেমিস্ট্রি ক্লাস আছে। দেখো, লিউকোপ্লাস্ট মূলত বর্ণহীন, যেটা আমরা শুরুতেই তোমাদেরকে এটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম। ক্রোমোপ্লাস্ট মূলত রঙিন আর ক্লোরোপ্লাস্ট সবুজ। তার মানে 1 নাম্বার পয়েন্ট নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই। 2 নাম্বার বলছো অবস্থান। তোমরা এটাও বলেছিলে, আমার চেয়ে আরো বেটার সুন্দর বলেছিলে তোমরা কমেন্টে, যে লিউকোপ্লাস্ট মূল এবং ভূনিম্নস্থ কাণ্ড। ভূনিম্নস্থ মানে হচ্ছে মাটির নিচে এমন কিছু উদ্ভিদের কাণ্ড থাকে, যেমন আলু থাকতে পারে, তাদের মধ্যেও যেখানে সোজা বাংলা ভাষায় সূর্যের আলো পৌঁছায় সেখানে লিউকোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন, যে বলেছিলাম ফুলের পাপড়ি রঙিন, বীজ ফল, যেটা তোমরা বললা একটু আগে কমেন্টে, সেটা থাকে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে যেখানে সবুজ অঙ্গ অর্থাৎ কচি পাতা থাকবে, ডালপালা, সেখানে থাকবে। লিউকোপ্লাস্ট, এতে কোনো পিগমেন্ট থাকে না। পিগমেন্ট মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ, ওই যে তোমরা ক্লোরোফিল, ক্যারোটিন, জেন্থোফিল যে জিনিসগুলো বললা, ফাইকোসাইন, ফাইকোইরিথিন, এরা হচ্ছে রঞ্জক পদার্থ। লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক বা পিগমেন্ট থাকে না।
ক্রোমোপ্লাস্টে তো ওই যে ক্যারোটিন, জেন্থোফিল, তোমরা যেগুলো বললা, ফাইকোসাইন, ফাইকোইরিথ্রিন। আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। লিউকোপ্লাস্টের উৎপত্তি কি বলছে যখনই, এটা একটা মজার বিষয়, যদি কোনো উদ্ভিদে সূর্যের আলো না পৌঁছায়, সেটা আমাজন জঙ্গলও হইতে পারে, বা এমন একটা জায়গা, ধরো একটা পুরাতন ইট কোনো একটা ঘাসের উপর পড়ে আছে, ঠিক সেখানে মনে করো 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, ইটটা সরানো হয় না, ওখানে কখনো সূর্যের আলো যায় নাই, তাহলে ঘাসের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট ছিল, কিন্তু ইট দেওয়ার কারণে বা ছায়া পড়ার কারণে অন্ধকার হয়েছিল, যার কারণে সে 1-2 মাস ওখানে সূর্য পৌঁছায় নাই, ওই ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে লিউকোপ্লাস্টে পরিণত হয়। অর্থাৎ যেখানে সূর্যের আলো উদ্ভিদের পৌঁছাবে না, একদমই কখনো পৌঁছাবে না, সেখানেই তোমরা লিউকোপ্লাস্ট পাবা। আর আবার এমনও যদি হয় যে ধরেন ভাইয়া সূর্যের আলো 3 মাস ধরে পায় নাই, লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছে, হঠাৎ করে সূর্যের আলো ওখানে পৌঁছালো, তখন হয় ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্টে পৌঁছাবে। এই জন্য দেখো এদের পয়েন্টটা এইভাবেই লেখা আছে যে সূর্যের আলো পেলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। অর্থাৎ সূর্য আলো না থাকলে লিউকোপ্লাস্ট, আর সূর্য আলো পেলে ওটাই আবার রূপান্তরিত হয় ক্রোমোপ্লাস্ট নয় ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। সর্বশেষ, ঠিক আছে, তারপরে হচ্ছে কাজের দিক থেকে লিউকোপ্লাস্ট মূলত কি করে থাকে? খাদ্য সঞ্চয় করে। ক্রোমোপ্লাস্ট কীট পতঙ্গকে আকৃষ্ট করে, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালের সংশ্লেষণে সাহায্য করে। তা আশা করি এই স্লাইডটা তোমরা পারবা। একেবারে যেই পড়াগুলো শুরুর দিকে বলেছিলাম সেই পড়াগুলো নিয়েই তোমাদের এই স্লাইডটা বানানো। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ স্লাইড, অর্থাৎ এই পার্থক্যটা তোমাদের দিতে পারে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য। এবং দেখো এই পয়েন্টগুলো পড়লেও তোমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারবে বা মনে রাখতে পারবা। যেমন প্রথম কথা বলছে মাইটোকন্ড্রিয়া কোনো রঞ্জক বা পিগমেন্ট থাকবে না, থাকবে না। ক্লোরোপ্লাস্টে থাকবে, ওই যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টে থাকবে। 2 নাম্বার, মাইটোকন্ড্রিয়ার অবস্থান উদ্ভিদ এবং প্রাণীকোষ উভয় জায়গায় থাকে। জি, প্রাণীকোষও আছে, উদ্ভিদ কোষও আছে। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। 3 নাম্বার, আন্তঃপর্দা ভিতরের দিকে অসংখ্য ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে। এই যে আমরা যখন মাইটোকন্ড্রিয়ার গঠন পড়াইলাম, বললাম যে ভিতরের পর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে, কিন্তু যখন আমরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড রাখলাম তখন কিন্তু কোনো ক্রিস্টি টিস্টি বা এগুলো বলি নেই, বা থাইলাকয়েডও কিন্তু কোনো ভিতরের পর্দা থেকে তৈরি হয় না। ওকে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ বিভক্ত, আর প্লাস্টিড হচ্ছে প্রকোষ্ঠ শনাক্তযোগ্য। মানে নর্মালি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ভিতরের দিকে ক্রিস্টির কারণে তুমি প্রকোষ্ঠগুলোকে ভালোভাবে শনাক্ত করতে পারবে না, কিন্তু প্লাস্টিডে কিন্তু সেটা শনাক্ত করা যায়, ভিতরের জায়গাটাকে শনাক্ত করা যায়। মাইটোকন্ড্রিয়ার প্রধান চলে গেল। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি তৈরি করা। ভাই এটা দেখেন তো, বোর্ডটা লাস্ট স্লাইড ছিল, কোত্থেকে কি চলে আসলো এটা, একটু ফাস্ট এখনই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, আর প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। মাইটোকন্ড্রিয়া কোনো খাদ্য সঞ্চয় করে না, বাট প্লাস্টিডের লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়ার প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, আর প্লাস্টিডের রাসায়নিক উপাদান প্রোটিন, লিপিড, ক্লোরোফিল এবং এনজাইম। তা আশা করি মানে মোটামুটিভাবে এই পার্থক্য তোমাদের এই পুরা ক্লাসের মাধ্যমে সর্বশেষ, মানে যতক্ষণ ধরে আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের যত বেসিক তোমাদেরকে দিয়েছি, আমার কাছে মনে হয় মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের এই পার্থক্যটা তোমাদের কাছে আজকে তুরির মতো, এবং এর চেয়েও বেশি পয়েন্ট তোমরা আরো ভালোভাবে পারবা। তো জানিয়ে রেখো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আবরার ভাইয়া, তারপর হৃদয় ভাইয়ারা ক্লাস নিবে। এই সপ্তাহের অন্যান্য ক্লাসগুলো তোমাদের সাথে আবার নতুন করে আরেকটি ক্লাসে দেখা হবে। সো আশা করি তোমাদেরকে আজকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের আসার মতো প্রশ্নগুলো, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের কোন জিনিসগুলো গভীরে যতটুক তোমাদের কাছে যাওয়া সম্ভব, যতটুক গেলে তোমরা বুঝতে পারবা ততটুক যাওয়া, কারণ এখানে গভীরে যেতে চাইলে আরো অনেক গভীরে যাওয়া সম্ভব, ফটোফসফোরাইলেশন দেখানো সম্ভব, ইডিসি দেখানো সম্ভব, কিন্তু এগুলো এখন আপাতত লাগবে না, এগুলো লাগবে সেই লাস্টের চ্যাপ্টার নবমের সময় যেয়ে। তো যখন লাগবে তখন আমরা পড়বো। আপাতত যেহেতু লাগছে না, তাহলে আপাতত হালকা জেনে রাখি, যাতে পরবর্তীতে এই ওয়ার্ডগুলো শুনলে বা এই ওয়ার্ডের টপিকগুলো পড়লে নতুন না লাগে। এবং চেষ্টা করেছি তোমাদের আজকে সবার ক্লাসগুলোতে, মানে তোমাদের ইয়াগুলোতে রিপ্লাই দেওয়ার। আর যাদের দিতে পারিনি তারা মন খারাপ করো না, ইনশাল্লাহ তোমাদের বাকি অন্যান্য টপিকগুলো তোমাদের অন্যান্য ভাইয়াগুলো বুঝাবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।